নমস্কার। এই ভিডিওর বিষয় অবসরশ্রী। হ্যাঁ, অনেক শ্রী চলছে তো, তারা জানেন, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বঙ্গশ্রী, অবসরশ্রী, এ বিষয়ে আলোচনা। আর তার সঙ্গে বাধ্যতামূলক টেটের একটা যোগাযোগ আছে, এই কারণেই ওটাকে ট্যাগ করে দিয়েছে। আর কি, নতুন নিয়োগ, একাদশ দ্বাদশের অনেকেই স্বপ্ন দেখছেন নতুন নিয়োগ হবে। বেশ, দেখা যাক এ বিষয়ে অধমের কিঞ্চিত পর্যবেক্ষণ। এবং অবশ্যই পরবর্তী প্যান্ডেমিক কি হবে, কি হতে পারে, বিল গেটস মহাশয় তো জানিয়ে দিয়েছেন। এবার প্যান্ডেমিক, মানে উনি বলেন প্যান্ডেমিক প্যান্ডেমিক আসবে, আর উই রেডি ফর দ্য নেক্সট প্যান্ডেমিক। উনি এইরকম ভাবে অনেক সাক্ষাৎকার আছে, আশঙ্কা আছে, ভয় আছে। মানে মানে আমাদের জন্য ভয়, ওনার জন্য তো ভয় নয়। উনি তো ভালো, মানে মুনাফাবাজ একজন ব্যবসায়ী। কিন্তু ওই যে মানবতা ব্যাপারটা রয়েছে, ত্যাগ করে উনি নিজেই, মানে সেলফ প্রমোটেড মানবতাবাদী, ফিলান্থ্রপিস্ট, সেভাবেই তার পরিচয়। তো যাই হোক, সেই বিষয়ে একটু মানসিক প্রস্তুতি, মূলত ওই গ্রুপের বিষয়টি। মানে প্রথমেই আমি গ্রুপে যারা রয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদেরকে, নতুন যারা অ্যাড হলেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। মানে এক ঢিলে দুই পাখি করে নিচ্ছি। আসলে কি হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ভিডিও করা যায় না এরকম, সেই কারণে এই লাইভগুলো অব্যাহত রেখেছি। এছাড়াও যারা ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চাইছেন তাদেরও বুঝতে জানতে সুবিধে হবে। আর পাশাপাশি সত্যিই তো অনেক বিষয় আছে যেগুলো একটু দীর্ঘ আলোচনার বিষয়, আর আমার তো বক্তব্যগুলো একটু দীর্ঘ হয়ে যায়, তাই লাইভ করতেই হয়, যেটা হোয়াটসঅ্যাপে সম্ভব নয়। হোয়াটসঅ্যাপে যেগুলো রিসার্চ বা যেগুলো লিখে বলা সম্ভব, সেই সব লেখালেখি রিসার্চ সেগুলো হোয়াটসঅ্যাপে দিচ্ছি অবশ্যই। কিন্তু আলোচনা বিষয় যেগুলো সময় লাগবে একটু, সেগুলো রিসার্চের ব্যাপার, যেখানে এখানে যেমন রিসার্চের কোনো গল্প নেই, এগুলো সবই পর্যবেক্ষণ, উপলব্ধি, বহু আগেই বলেছি, যেগুলো এখন মিলে যাচ্ছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আসছেন তাদেরকে বলবো, অনুগ্রহ করে এটা মাথায় রাখবেন, নিয়মাবলী পড়বেন অবশ্যই, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেটা পড়বেন। আর আপনারা অনেকে জ্ঞানগঞ্জের উপরে দেখছি কিছু পোস্ট করছেন, আবার ভিডিও টিডিও জাতীয় কিছু দিয়েছিলেন, ডিলিট করা হয়েছে। কারণ কি, এই গ্রুপটি কিন্তু একেবারে জাগতিক, মানে মোটা দাগের গ্রুপ, জানেন তো। মানে আমি মোটা দাগের মানুষ, 3 ডাইমেনশনের মধ্যেই আমি চলাফেরা করি, 4 ডাইমেনশনে এখনো যেতে পারিনি। তো জ্ঞানগঞ্জ যেটা আপনারা বলতে চাইছেন বা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে 4 ডাইমেনশনের ব্যাপার। তো এই গ্রুপটি যে প্রথাগত, যে আমরা অভ্যস্ত 3টি ডাইমেনশন, তাই তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইত্যাদি ইত্যাদি, যাই হোক, মানে দৃশ্যমান জগৎ, তার উপরে ভিত্তি করেই গ্রুপটি। ভ্যাকসিনটা দেখা যায়, তাই তো, হ্যাঁ, দেখা যায়, সিরিজটা দেখা যায়, ভায়ালটা দেখা যায়, ভেতরে কি আছে সেটা দেখা যায়, যাদেরকে গোঁজা হচ্ছে ইচ্ছের বিরুদ্ধে বা ইচ্ছেতেও, তাকেও দেখা যায়। যারা গুঁজে দিচ্ছে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, তাদেরও দেখা যায়, তাই তো। যারা প্রমোট করছেন, ফার্মা কোম্পানির বস, মালিক, বিল গেটস,
তাদেরও দেখা যায় মানে দৃশ্যমান, এই যে অন্ধ্রপ্রদেশ মাঝে 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 আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন, আমরা দেখতে পাই ছবিতে ভিডিওতে, চা আলার সঙ্গে চা খাচ্ছেন, প্রমোট করছেন নিজেকে মানবতাবাদীর হিসেবে। তো সেগুলো দেখা যায়। তো সবই এই সব দৃশ্যমান জগৎ, এটা নিয়েই হচ্ছে আমাদের এই গ্রুপ। এই গ্রুপের উদ্দেশ্য কি? এই যে যেগুলো দেখা যায় তার মধ্যে সবগুলোকে আমরা আটকাতে পারি না, সম্ভব নয়, উচিত নয়, সেটা প্রক্রিয়া, প্রসেস, তাই তো। কিন্তু এই যে ভ্যাকসিনটা যেটা গুঁজে দেওয়া হচ্ছে ইচ্ছের বিরুদ্ধে, যেটা করোনাকালে করা হয়েছে, আগামীতে যাতে করে অন্তত আমার পরিচিত মানুষ যারা নিতে চাইছেন না, এবং আমার অবশ্যই ব্যক্তিগতভাবে পরিচিত হতে হবে, এই কারণেই গ্রুপে বারবার আহ্বান করি যে যাদের কি সঙ্গে মুখোমুখি দেখা হয়নি, অন্তত 1 বছরের মধ্যে মুখোমুখি আসুন, নইলে আপনার সমস্যা সমস্যা তো হবেই। ভোট মিটলেই টের পাবেন। তখন কিন্তু আমি, যেহেতু আপনাকে চিনি না, আপনার জন্য এই এই সব রিস্ক বলুন, ঝুঁকি বলুন, সময় বলুন, এগুলো বা দরকারে ছুটে যাওয়া, এগুলো করা যাবে না, বা আমি করতে পারবো না, বা আমার সহযোদ্ধারাও যারা রয়েছেন তারা তো এক মানে সঙ্গে আছেন, ঠিক আছে, কিন্তু তাদের পক্ষেও এটা করা কতটা সম্ভব হবে আমার সন্দেহ আছে, তাই তো। তো তাই এই কারণেই মুখোমুখি হতে বলা। এখন না হলেও অন্তত 1 বছরের মধ্যে আসুন, আগামী বইমেলায় আসুন অন্তত। আমাদের মার্চ মাসে গ্রুপ মিটিং হচ্ছে, সেখানে সবাই আসতে পারবেন না, ঠিক আছে, যারা আসতে পারবেন আসুন। তো তাই অনুগ্রহ করে বলবো, ঠিক আছে, বুদ্ধিস্ট ট্র্যাডিশন বলুন, আমাদের রামায়ণ মহাভারতও রয়েছে, এইরকম একটা জগতের কথা রয়েছে, তাই তো, রয়েছে। এটা অনেক আগেকার ব্যাপার, এখন সাম্প্রতিক বিষয় নয় এটা। তো সেই ডাইমেনশনটাই তো ভিন্ন। জ্ঞানগঞ্জ বলেন কেউ, সম্ভালা বুদ্ধিস্ট ট্র্যাডিশনে, সংগ্রিলাও বলা হয়, বিভিন্ন নাম আছে। তো ওটা তো আপনারা যদি সত্যিকারের সেটা উপলব্ধি করে থাকেন, এখানে আপনাদের দেখাই যাবে না, মানে আপনারা অদৃশ্য হয়ে যাবেন। তো দেখা যাবে, তাহলে ওইসব তথ্য, ওইসব গিয়ে ওগুলো দিয়ে কি হবে? ওই যে জগৎটির কথা বলা হচ্ছে, যেখানে মহাত্মা, মহাজ্ঞান, মহাযোগী, সাধারণ যোগীরাও যেতে পারবে, মানে উপলব্ধি করতে পারবেন না। ওই জগৎটা কোথায়, পুরোটাই আমাদের রক্ত মাংসের মানুষের কল্পনার বাইরে। কোনো টেকনোলজি তাকে লোকেট করতে পারে না, তাই তো। কোথায় আছে জায়গাটা? তবে একটা বিশ্বাস যে আছে, সেখানে যারা রয়েছেন মহাযোগী, তারা অমর, ইমর্টালিটি, তারা ওই ইমর্টালিটি অর্জন করেছেন, অমরত্ব অর্জন করেছেন, এবং তারা বিশ্বকে, আমাদের এই নশ্বর পৃথিবীকে সেখান থেকে নাকি বিভিন্নভাবে প্রভাবিত করছেন। তো যাই হোক, ঠিক আছে, করতেই পারেন, করতেই পারেন। কিন্তু সেই ফোর্থ ডাইমেনশন, আরো কত কত ডাইমেনশন আছে, যাই হোক। তো সেটা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন? অনুগ্রহ করে করবেন না, এতে করে ডাইভার্সন হয়। মানে আমরা তো জাগতিক লক্ষ্য নিয়ে লড়ছি। তো এই মার্গে যারা যেতে চাইছেন বা পৌঁছে গেছেন বলে মনে করছেন, তো পৌঁছে গেলে তো আমাদের সঙ্গে দেখাই হবে না, তাই না? জ্ঞানগঞ্জে তো বাধ্যতামূলক ভ্যাকসিন নেই, নেই না, ভ্যাকসিনের ব্যাপারই নেই। অমর সেখানে ভ্যাকসিন দিয়ে কি হবে? বিল গেটস এর গল্প নেই, ফাইজার নেই, মডার্না নেই, কোভিশিল্ড নেই, কিচ্ছু নেই, হোয়াটসঅ্যাপও নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপও নেই। তো সেখানে যারা চলে গেছেন তারা নমস্য, ঠিক আছে, যেতে পেরেছেন, কিন্তু আমরা যেতে পারিনি। আর এই অধম কোনোদিনই যেতে পারবে না, প্রশ্নই আসে না। আর আমার গ্রুপে যারা আছেন তাদেরও সেরকম কোনো সম্ভাবনা দেখছি না, কারণ আমরা একটা জাগতিক বিষয়,
এই জগতে রক্ত মাংসের মানুষকে ইচ্ছের বিরুদ্ধে গুঁজে দেওয়া হয়েছে করোনা কালে। এটা অনেকে জানতেন না, বাধ্যতামূলক নয়। এখনো অনেকে জানেন না, গ্রামে গঞ্জে বা শহরেরও অনেকে জানেন না যে আর্টিকেল 21 অনুসারে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়। করোনা হতে পারে, ডেঙ্গু ভ্যাকসিন হতে পারে, আগামীতে যত ভ্যাকসিন আসুক না কেন, ইচ্ছে হলে নেবেন, নইলে নেবেন না। আমাদের গ্রুপের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য, যারা নেবেন না, নিতে চাইবেন না, তাদেরকে কোনো মতে জোর করা যাবে না। সংবিধানের আর্টিকেল 21, আমি সংবিধানের বিরুদ্ধে কিছু বলছি না, আইনের বিরুদ্ধে কিছু বলছি না, মানে আমরা সেটাকে তুলে ধরছি। আর এই কারণেই গ্রামে গঞ্জের কর্মসূচি, এই যে পশ্চিম মেদিনীপুর সভা হবে 28 ফেব্রুয়ারি, তাই তো, আমরা এই কারণেই তো গ্রুপটা করেছি। তো আপনারা যদি মনে করেন যে ভিডিও দিতে চাইছেন, ছবি দিতে চাইছেন, ঠিক আছে। যদি মনে হয় তাহলে আপনারা নিজেদের এলাকায় কোনো মানুষকে বোঝাচ্ছেন, 2জনকে বা 5জনকে নিয়ে বসেছেন, 20 জন 25 জন পারেননি, 3জনকে নিয়ে বসেছেন, তাদের সঙ্গে কথোপকথন করছেন, এই ভ্যাকসিনের ব্যাপারে তাদেরকে সজাগ করছেন, তার ভিডিও ক্লিপ পাঠান। খুব আনন্দের কথা, তো স্বাগত, সেটাও বলা হয়েছে। ওই যে জাগতিক হয়ে গেল, চেতনা বিস্তার হয়ে গেল। সবাই যে সভা সমিতি করেই বোঝাতে হবে, 50, 60, 100 জন লোক জড়ো করে বোঝাবেন, এমন তো নয়। নিজেদের এলাকায় হয়তো আপনি চায়ের দোকানে 5 জন লোকের সঙ্গে কথা বলছেন, সেখানে প্রসঙ্গটা এলো, তখন আপনি কাউকে বললেন, আচ্ছা আপনি একটুখানি বলুন তো আপনার এই যে করোনা ভ্যাকসিন নিয়ে আপনাদের এখন কি মনে হচ্ছে, ঠিক করেছেন? তিনি হয়তো কিছু বললেন, সেটা 1-2 মিনিট যতটুকু হয় হোয়াটসঅ্যাপে দিলেন, এটা তো আমরা ভালো। এই ধরনের ভিডিও তো ওয়েলকাম, কিন্তু মার্জনা করবেন, জ্ঞানগঞ্জটা একটু খুব হাই হয়ে যাচ্ছে আমার পক্ষে কেন, যারা ব্যাপারটা একটুখানি চর্চা টর্চা করেন, হ্যাঁ জানেন, মানে চর্চা করব না, মানে জানেন অল্প স্বল্প, আমি তো কিছুই জানি না, তাদের কাছেও এটা খুব হাই হয়ে যাবে, হাই ডোজ হয়ে যাবে। মানে তো সেই ধরনের বিষয় থেকে বিরত থাকুন, বোঝাতে পেরেছি? বেশ গেল। আর আমাদের সদস্য সংখ্যা এখন গ্রুপের 185 জন হয়ে গেছে। তো আমরা 302 জন নেব বলেছি, অর্থাৎ লক্ষ্যমাত্রা যেটা, তার অর্ধেকেরও অনেক বেশি আমরা পৌঁছে গেছি মাত্র, বলতে গেলে 1 মাস, হ্যাঁ 1 মাসের মধ্যেই পৌঁছে গেছি। তো যাই হোক, আরো অনেক মানুষ গ্রুপে যোগদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন, তাদের সঙ্গে কথোপকথন চলছে। যদি মনে হয় নিশ্চয়ই তাদেরকেও অ্যাড করা হবে। তবে আবার বলি, যদি আপনারা এখন মুখোমুখি হননি, তবুও ওই যে 3টি বিষয় আছে, তার যে কোনো বিষয়ে একমত হয়ে যদি গ্রুপে প্রবেশ করতে পারেন, চান, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তত 1 বছরের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে, সেটা বইমেলা হোক, গ্রুপ মিটিং হোক, মিলন অনুষ্ঠান হোক, মুখোমুখি হতে হবে। কেন? আপনার জন্য। কেন হতে হবে? আমি আপনাকে বাধ্য করছি না, নাও হতে পারেন। শুধু আপনি 3টে শর্ত যদি কোনো একটা মেনটেন করেন, করে গ্রুপে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। লঙ্ঘন করলে তো আলাদা কথা। তো তার মধ্যে কিন্তু মুখোমুখি হওয়াটা দেখবেন নিয়মাবলীর মধ্যে, কন্ডিশনে লেখা নেই। কেন? ওটা বাধ্যতামূলক নয় আমার পক্ষ থেকে। কেন নয়? কখন বাধ্যতামূলক? যদি আপনার উপরে চাপ আসে, বা আপনার সন্তানকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ, স্বাস্থ্যকর্মী চাপ দেয়, বা আপনার উপরে চাপ আসে, বা আপনার প্রিয়জনের উপরে চাপ আসে, আপনার পরিবারের কথা বলছি অবশ্যই, তো সেই ক্ষেত্রে আমার সহযোগিতা যদি পেতে চান, সেটা ডকুমেন্টসে হোক, ফোনে হোক, সরাসরি গিয়ে হোক, মুখোমুখি আলাপ না থাকলে আমি সেটা করব না, মানে করতে পারবো না, অপারগ। আমি এই কারণেই এটা বলেছি। সেই হিসেবে যদি আপনি মনে করেন যে না, আপনার প্রয়োজন পড়বে না, আপনি একাই সামলে নিতে পারবেন, তাহলে মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই।
কোনো সমস্যা, কোনো প্রয়োজনই নেই। কিন্তু যদি আপনার মনে হয় যে মুখোমুখি হওয়া দরকার, আপনি একা সামলাতে পারবেন না, এই অধমের সহযোগিতা দরকার আছে, তখনই আপনি দেখা করে নেবেন অন্তত 1 বছরের মধ্যে। তাড়াহুড়ো করার দরকার নেই, এর মধ্যে অনেকগুলো দেখা করার সুযোগ পাবেন আপনি, তাই না? এই যেমন মার্চ মাসে আমাদের কলকাতাতেই একটি গ্রুপ মিটিং হচ্ছে, তবে সেটা সদস্যদের জন্য এবং সদস্যের পরিবার বা পরিচিতদের জন্য, বাইরের মানুষের জন্য নয়। হ্যাঁ, এখানে গ্রুপের সদস্যদের বলবো, যদি আপনারা সঙ্গে নিজেকে ছাড়া, মানে আপনি তো একজন মেম্বার, আপনার পরিবারের কাউকে আনতে চান, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, বা কোনো বন্ধু হতে পারে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে, গ্রুপে নয়, ব্যক্তিগতভাবে আমার যে নাম্বার সেখানে জানাবেন আপনারা কজন আসছেন। প্রথম শর্ত, আপনি গ্রুপ সদস্য হতে হবে আপনাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছি, আর সেক্ষেত্রে আপনি জানাবেন। কারণ এবারে বড় হল নেওয়া হয়নি, ওই যে মিলন আড্ডার সময় যে হলটা নেওয়া হয়েছিল ওটা বিশাল বড় হল ছিল, তাই তো? ওখানে প্রায় 200 মানুষের জায়গা হয়েছিল। কিন্তু এবারে অত বড় হল নেওয়া হয়নি, দরকারও নেই বলেই নেওয়া হয়নি, সাধ্যেরও ব্যাপার থাকে। তাই সেটা আমাকে জানাবেন, যাতে করে এখানে আসার পরে আমাদের কোনো বা আপনাদের কোনো সমস্যা না হয়। অবশ্যই আসুন, আপনি পরিবারের লোকজনকে নিয়ে আসুন, অবশ্যই আসুন, খুব ভালো তো, কিন্তু একটু জানান, ঠিক আছে? ব্যাস, এবারে চলে আসছি পরের বিষয়ে, মানে আজকের লাইভের মূল বিষয়গুলোতে। মূল বিষয় কি? অবসরশ্রী। অবসরের সঙ্গে শ্রী, কি মুশকিল! শ্রী যুগ চলছে এখন, না? সবই তো শ্রী। মাননীয়া যা যা কর্মসূচি নিয়েছেন সবই তার সঙ্গে শ্রী যোগ করে দিয়েছেন। তো এটাও একটা কর্মসূচি, তবে এটা শুধু মাননীয়ার কর্মসূচি নয়, এটা সমগ্র দেশেরই কর্মসূচি, শিক্ষকদেরকে বসিয়ে দেওয়া, তাই তো? তো এই বিষয়ে আমি কয়েকটা দিক আলোচনা করি, সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে অবসরশ্রী শব্দটি আমি প্রথম ব্যবহার করি 2021 সালে। আর এই ঘটনা যে ঘটবে শিক্ষকদের সঙ্গে এবং শিক্ষা ব্যবস্থায় যে রিসেট হবে, সেটা প্রথম বলি 2020 সালে। এবং অমৃতসরপত্র দ্বিতীয় খণ্ডে স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল, এখানে ওই বিষয়টি রয়েছে, যারা পড়েছেন। এছাড়াও অমৃতসরপত্র দ্বিতীয় খণ্ডে জাতীয় শিক্ষানীতির ওপর 40 পাতার মতো বিস্তৃত আলোচনা আছে, সেখানেও বলা হয়েছে যে এটা ঘটবে। তখন তো কেউ বিশ্বাস করেননি, আর বইপত্র কজনই বা পড়েন। আর ফের হ্যাঁ, আমার অনেক সহযোদ্ধা যারা এখনো আমার সঙ্গে আছেন, তারা সেই সময় পড়েছিলেন স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল, 2020 সালেই। ওটা আমি ফেসবুকে প্রথম দিয়েছিলাম। তারপরে তো উন্মাদ, পাগল, সব জানতা গামছাওয়ালা শিক্ষক গ্রুপেও দিয়েছিলাম। তারপরে তো গ্রুপ থেকে যাই হোক, তো এসব তো আমাদের চলার সঙ্গী, কোনো যায় আসে না, সব ম্যাটার করে না। কিন্তু এখন তাঁরাই আউট হয়ে যাবেন আর কি। হ্যাঁ, সাফ বলে দিই, খুব অপ্রীতিকর সত্য, তো কিছু করার নেই। সরকারি শিক্ষকদের স্থায়ী চাকরি বলে আর কিছু থাকবে না, ছাঁটাই অবশ্যম্ভাবী। ভাগ্য ভালো হলে কি কি হতে পারে আসছে, অর্থাৎ কত সালের মধ্যে চাকরি চলে যাবে সেটাও আমি বলে দেবো এখানে, পরে মিলিয়ে নেবেন। আগে বিশ্বাস করেননি, পাগল বলেছেন, তো এবার তো বিশ্বাস করার অল্প স্বল্প কারণ, হাতে গরম কারণ তো পাচ্ছেন নাকি? এবার না হয় একটু সেইভাবে ব্যবস্থা নেবেন, লোন টোন নেওয়ার আগে একটু ভাববেন, বা যা লোন আছে শোধ করার চেষ্টা করবেন। শুনতে খারাপ লাগছে না?
কিছু করার নেই। অনেক দোকানদারও তো সে সময় আত্মহত্যা করেছিল না, আপনারা যখন স্টে সেভ করছিলেন, তাই তো। তো যাই হোক, প্রসঙ্গে চলে আসে। তো 2021-এ আমি এরকম অবসরশ্রী কথাটা বলতে শুরু করি, বহুবার বলেছি যে করোনা ভ্যাকসিন কর্মসূচি স্কুলে স্কুলে কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এই যে এমআর হয়ে গেল, এমএমআর, এগুলো কমপ্লিট হওয়ার পরেই অবসরশ্রী আসবে বলেছি। মিলিয়ে আমি স্ক্রিনশট নেওয়ার কথাও বলেছি। সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দুর্নীতির নাম করে। 2016 প্যানেল 32,000-এরটা বেঁচে গেছে, কারণ বিএলও চাই। সামনে এই যে ভোট আছে, ভোট মিটে গেলেও কিন্তু আপনাদেরও বলছি, সতর্ক থাকুন। ডোন্ট টেক এনিথিং গ্রান্টেড। এটা যুদ্ধ শুরু হয়েছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এই যুদ্ধের এজেন্ডা কি, মানে কি কি লক্ষ্য? প্রতিটি যুদ্ধের তো একটা করে লক্ষ্য থাকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা লক্ষ্য ছিল, সেটা পূর্ণ করেছে ওরা। এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তারও লক্ষ্য আছে। তাহলে এটার কি লক্ষ্য? প্রথমত দেখুন, এজেন্ডা 2030, এটা আমরা প্রায় বলে থাকি, আমাদের সহযোদ্ধা পাঠক অনেকেই এটা জানেন, বলেন, প্রচলিত, খুবই প্রচলিত। এজেন্ডা 2030 মানে 2030, এই পর্যন্ত একটা এজেন্ডা রয়েছে, মানে কর্মসূচি, একটা নয় একাধিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিগুলো কি সবই পূর্ণ হবে? না, সব হবে না, কিছু কিছু শতাংশ বাকি থাকবে। তাই এজেন্ডা 2070 আমাদের ভারতের ক্ষেত্রে নেওয়া হয়েছে। এই 2070-র ক্ষেত্রে কোনগুলো থাকবে, মানে কি লক্ষ্য, সেটা পরে আসছে। কিন্তু প্রথমে আমরা দেখে নিই এজেন্ডা 2030-র মধ্যে ওরা কোনটা কি কি কমপ্লিট করবে, করেই ছাড়বে। আগে আমরা টোটাল লক্ষ্যগুলো দেখে নিই। মানে ওদের যে এই যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, যুদ্ধ মানে কি শুধু বোমাগুলি দিয়ে যুদ্ধ হয় মশাই? না না, যুদ্ধ মানে আসলে রিসেট। যুদ্ধ মানে আসলে একটা বাজার তৈরি করা, চাহিদা তৈরি করা। পুরনো প্রতিষ্ঠান খোলনোল চোখে ভেঙে নতুন করে, নতুন কর্মসূচির মাধ্যমে নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। এই যে সোলার এনার্জি হচ্ছে, এআই হাব হচ্ছে, এগুলো আগে ছিল না। ব্যাটারি গাড়ি আসছে। তো যুদ্ধ হলে কি হয়, আগে ডাইরেক্টলি কি করতো, বোমা টোমা মেরে কয়েক হাজার গাড়ি ধ্বংস করে দিল, করে দিয়ে আবার মানুষ গাড়ি কিনবে, আবার মানুষ বাড়ি বানাবে। এইভাবে চাহিদা তৈরি করা হতো, তাই তো আগে। হ্যাঁ, তো অর্থনীতিবিদ লর্ড কেইনস, ওকেও নোবেল প্রাইজ দেওয়া হয়, জানেন নিশ্চয়ই। উনি একটা সুন্দর ইঙ্গিতে কথা বলেছিলেন। তো কি, ধনতান্ত্রিক সভ্যতা, এই যে পুঁজিবাদী সভ্যতা, জায়নিজ পুঁজিবাদ যেটাকে আমি বলি, সাধারণত সবাই পুঁজিবাদ বলে, আমি জায়নিস্ট পুঁজিবাদ বলি, কারণ এই জায়নিজম ব্যাপারটা আমি ভালো করে বুঝেছি। এটা কন্ট্রোলড, এবং কারা কন্ট্রোল করছে, কিভাবে করছে, সেটা গ্রিগরি রাসপুটিনে জায়নিজম বলে একটি আলাদা, জায়নবাদ বলে আলাদা একটা অংশই আছে, সেখানে বিস্তৃত আলোচনা রয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, চাহিদা তৈরি করতে হয়। চাহিদা না হলে, ডিম্যান্ড সাপ্লাই একটা চেইন থাকে, তো না হলে পুরো অর্থনীতি শেষ হয়ে যাবে। যদি মানুষের চাহিদা তৈরি না হয়, তাহলে প্রোডাক্ট বানিয়ে ওরা কি বানাবে, কিসের প্রোডাক্ট বানাবে, কি বিক্রি করবে, কিসের কোম্পানি বানাবে? প্রভুরা, প্রভুদের যে ডাইরেক্ট যারা দালাল, মানে আদানি আম্বানিরা কি প্রোডাক্ট বেচবে বলুন তো, চাহিদা যদি তৈরি করা না হয়। তাই এই কারণে সব অনলাইন করে দিচ্ছে, কেন? ডেটার চাহিদা হবে। আপনি অনলাইন ছাড়া ওটা আপডেট করতে পারবেন না, সেটা করতে পারবেন না, ওই অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এসআইআর করতে পারবেন না। মানেটা কি? কেন? চাহিদা তৈরি করা। কিসের চাহিদা? ডেটার চাহিদা তৈরি করা। এটা একটা দিক গেল মাত্র।
সেরকম স্বাস্থ্যের ক্ষেত্রে ভ্যাকসিনের চাহিদা তৈরি করা, দরকার হলে কল্পনা করে মিথ্যে ভয় দেখিয়ে, মিডিয়া দিয়ে মানুষকে ভয় পাইয়ে তারপরে ভ্যাকসিন গুঁজে দিয়ে অসুস্থ করা। তাহলে আবার কি হবে? ওষুধ বিক্রি হবে, অসুস্থ করে দিয়ে আবার তার ওষুধ বিক্রি করবে, সেটা দিয়ে আবার অসুস্থ করবে, এটা দিয়ে আবার নতুন ওষুধ আসবে। এখন যেমন প্রেশারের জন্য জানেন তো ইঞ্জেকশন চলে আসছে, প্রেশার সুগারের জন্য। একদিন তো ওষুধ খেয়েছেন, এবারে নতুন ওরা নিয়ে আসবে, মিলিয়ে নেবেন, বছরে 2টো ইঞ্জেকশন নিতে হবে, তাহলেই প্রেশার নর্মাল। তাহলে কি চাহিদা তৈরি করা হলো? তো চাহিদা তৈরি করা হচ্ছে। তাহলে চাহিদা ছাড়া তো এই অর্থনীতি, এই সিস্টেম বাঁচে না। বাঁচবে কি? বাঁচবে না। আর তাই কেইন্সকে যখন বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে ধরুন কোনো দেশে সব মানুষ টেলিভিশন কিনে ফেললো, সবাই বাড়ি বানিয়ে ফেললো, সবাই গাড়ি কিনে ফেললো, যা যা দরকার জীবন যাপনের জন্য সবই কিনে ফেললো, তাহলে তার কি করে চাহিদা থাকবে? তাহলে সেই দেশে অন্য পরবর্তী যে প্রোডাক্ট গুলো হবে সেগুলো কিভাবে চলবে? মানুষ তো সব কিনে ফেলেছে। মানুষ তো আর 2 দিন অন্তর গাড়ি কিনবে না। ডিজেল পেট্রোলের গাড়ি তো অনেক দিন যায়, জানেন তো। এখন কিন্তু এই কারণেই অনেক দিন যায় বলেই তো বিপদ। খেলাটা বুঝুন। তখন কেইন্স বললেন, দারুণ বলেছিলেন, যে সেরকম হলে ধ্বংস করতে হবে, ধ্বংস করলেই আবার চাহিদা হয়ে যাবে। অর্থাৎ এরকম দেশে ধরুন একটা যুদ্ধ যদি লাগানো যায়, কেউ বাড়ি বানিয়ে ফেলেছে, বোমা বেড়ে বাড়ি ধ্বংস হয়ে গেল, বাড়ি উড়ে গেল, গাড়ি ধ্বংস হয়ে গেল, দোকান ধ্বংস হয়ে গেল, তাহলে এগুলো করলে কি হবে? ইন্স্যুরেন্সের বাজার তৈরি হবে। বাবা, আমার তো গাড়ি, এবার ইন্স্যুরেন্স করবে, তাই তো? তাহলে এই যে বিষয়গুলো, যখন ওগুলো ধ্বংস হয়ে গেল যুদ্ধে, তখন আবার লোকে গাড়ি কিনবে, আবার বাড়ি বানাবে। তাহলে কি করতে হবে? লোন দাও। লোন, ইন্স্যুরেন্স, ভ্যাকসিন, ফার্মা, সব রিলেটেড। একই লোক, একই গোষ্ঠী, তারাই এটা করে, সব কটা রিলেটেড। মিডিয়া। তাহলে এইভাবে কেইন্স বলেছিলেন যে আবার দরকার হলে আমরা তখন দেশকে ধ্বংস করে চাহিদা তৈরি করতে হবে। ঠিক এখনই তাই হচ্ছে, ধ্বংস করে। কিরকম ধ্বংস? বোমাগুলি দিয়ে না, স্বাস্থ্যক্ষেত্রে সুস্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে ভ্যাকসিন গুঁজে দিয়ে, অপ্রয়োজনীয় ড্রাগ, ক্ষতিকর ড্রাগ গুঁজে দিয়ে অসুস্থ করা হচ্ছে। আর অসুস্থ করা হলেই চাহিদা বাড়বে। কিসের চাহিদা? ওষুধপত্রের চাহিদা। মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওষুধ খেতেই হবে, ওষুধ না খেলে আপনি সুস্থ থাকতে পারবেন না, ঘন ঘন টেস্ট করতে হবে, তাই তো? মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে কিসের বিনাশ এটা হলো? ভেঙে বাজার তৈরি করো। কি? সুস্বাস্থ্য ভেঙে বাজার তৈরি করো। কিসের বাজার? ফার্মা কোম্পানির বাজার, ওষুধের বাজার, ভ্যাকসিনের বাজার। আর এই কারণেই গ্রামে গঞ্জে সর্বত্র মিডিয়াকে দিয়ে ভয় দেখিয়ে, বাস্তবে যেটা আদৌ বাধ্যতামূলক ছিল না, সবাই মুখে কুলু পেটে দিল পয়সার বিনিময়ে, আমরা কতিপয় চেঁচালাম, দিয়ে কার্যসিদ্ধি হলো। এখন দেখবেন কি হারে মানুষ নার্সিংহোমগুলো ব্যবসা করছে, কি হারে মানুষের বিভিন্ন অসুস্থতা বেড়েছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, যারা চলে যাচ্ছেন, কিডনি থেকে চারপাশে ক্যান্সার। খোঁজ নিয়ে দেখুন, আগামী 5 বছরে ক্যান্সার ঘরে ঘরে দেখতে পাবেন। এখনো কিছুই দেখেননি, এটা সর্বক্ষেত্রেই বলি। এই যে চাকরি চলে যাবে তো আগামীতে, শিক্ষকদের চলে যাবে চাকরি, কিচ্ছু করতে পারবেন না। ওই যে বলি, এখনো কিছুই দেখেননি। তবে একটাই অনুরোধ, চাকরি চলে যাওয়ার পরে আত্মহত্যা না করে সমাজের জন্য কিছু ভাববেন, আত্মবলিদানের কথা ভাববেন। জগৎটাকে একটু বাড়ান, সময় আছে এখনো। এরপরে কিন্তু হতাশায় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে হবে। এখন থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্যই বলছি, ভয় দেখানোর জন্য বলছি না। তো তাহলে ওটা গেল স্বাস্থ্যের বিনাশ। এবার দেখুন, ওই যে আগেকার গাড়িগুলো পেট্রোল ডিজেল এগুলো অনেকদিন চলে, 20 বছর 15 বছর, কোনো ব্যাপার না। ট্রাক 30 বছর, ওটার কি পরিবেশ দূষণ করে তো নাকি? ফসিল ফুয়েলের ব্যাপার। তাই কি করবে ওরা? আদৌ
পরিবেশ দূষণের গল্প ঢপবাজি, সেটা প্রমাণিত, আমি এ নিয়ে লিখেছি, তথ্য আছে। পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের যে অনুপাত 0.03, ওই একই আছে, কিছু বাড়েনি এখনো পর্যন্ত। ছোটবেলায় দেখবেন, পড়েছেন, সাধারণ বিজ্ঞান বইয়ে যে পড়েছেন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, নাইট্রোজেনের পরিমাণ কত, পড়েছেন তো। এখন দেখবেন ওটাই আছে। তাহলে এত এত গাড়ি, এত ধোঁয়া, এত এত পেট্রোল পড়লো, এত ডিজেল পড়লো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, এত এত কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেগুলো গেল কোথায়? প্রশ্ন জাগে না? তাহলে তো বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অক্সিজেনের যেটা 21% প্রায় বলে আর কি, সেটাকে ছাপিয়ে যাওয়ার কথা ছিল। ছিল তো? ছিল তো। তাহলে ছোটবেলায় যা কার্বন ডাইঅক্সাইড আছে এখনো একই কেন? প্রকৃতি, ইলাস্টিসিটি, স্থিতিশীল, স্থিতিস্থাপকতা বলা হয়, এটাই প্রকৃতির অলৌকিকত্ব, যেটার আমরা ফুল কিনারা পাই না এখনো পর্যন্ত। কি? ওই যে পৃথিবীর কত ভাগ জল, কত ভাগ স্থল আপনারা তো জানেন। আর এই সমুদ্র, যা জল, সেটা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, শুষে নেয়, শুষে নিয়ে ভারসাম্য রক্ষা করে, আর তাই এখনো 0.03। তাই তো, ওইটাই আছে, ভারসাম্য রক্ষা করে। আর গাছের তো একটা ভূমিকা আছে, গাছ কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সালোক সংশ্লেষে, আপনারা জানেন, খাদ্য উৎপাদন করতে গেলে। তো কার্বন ডাইঅক্সাইড খারাপ কে বললো? হ্যাঁ, কে বললো খারাপ? প্রকৃতিতে ক্ষতিকর বলে কিছু নেই, পরিপূরক আছে। আলো খারাপ, ভালো, অন্ধকার খারাপ, এমনটা ব্যাপারটা নয়। পরিপূরক। পুরুষ ভালো, নারী খারাপ, এমনটা ব্যাপারটা নয়, পরিপূরক। জল ভালো, মাটি খারাপ, বা মাটি খারাপ, জল ভালো, এমন ব্যাপারটা নয়, পরিপূরক। পরিপূরক, কমপ্লিমেন্টারি, নো কম্পিটিটর। কিন্তু ওরাই সেটাকে গুলিয়ে দিয়ে ঝুলিয়ে ঝোল করে ছেড়েছে তো। আর তাই আমরা কিছু ভালো করে দেখতে পাই না, আমাদের মগজটাকে ওরা শেষ করে দিয়েছে। তাহলে কি হলো? ফসিল ফুয়েলের ঢপবাজিটা গেল। আসলে আদানি কিন্তু ফসিল ফুয়েল কয়লা দিয়েই গাড্ডাতে তাপবিদ্যুৎ উৎপন্ন করছে এবং বাংলাদেশকে চড়া দামে বিক্রি করছে, জানেন তো? বাংলাদেশকে হুঙ্কার দিয়েছে 10,000 কোটি টাকা পাবে। তাহলে মশাই, কয়লা যদি খারাপ, ফসিল ফুয়েল যদি খারাপ, রুটিওয়ালাকে তুলে দিচ্ছেন, বইমেলার পেছনে করুণাময়ী বাস স্ট্যান্ডে কয়লার উনুন বন্ধ করার জন্য পুলিশ দিয়ে রেড করাচ্ছেন। আদানি কেন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছে, ঝাড়খণ্ডে বিক্রি করছে, গাদ্দাতে বিক্রি করছে, কেন? ওকে বারণ করে দিন না, বলুন না, আহারে আদানি ভাই, কয়লা তো ফসিল ফুয়েল, তুমি কেন ওটাকে ব্যবহার করছো বিদ্যুৎ উৎপাদন করতে? কেন ব্যবহার করছো ভাই? হুম। তাহলে কি হলো? সাধারণ মানুষের বেলায় সবকিছুই নিষিদ্ধ হয়ে যাবে। তার জন্য আইন সেভাবেই, আদানি আম্বানি বিলিয়নিয়ার বিল গেটসের জন্য আইন থাকবে, ওদের স্বার্থে আইন তৈরি হবে, সেটা বহু আগেই আমরা বলেছি। তাহলে কি হবে এবারে? কি, আদানি ফসিল ফুয়েল ব্যবহার করবে, কিন্তু আপনি পেট্রোল ডিজেল ব্যবহার করতে পারবেন না, বা পাল করলে দাম বেশি, লাইসেন্সের খরচা, ওগুলো বিভিন্ন রকম করবে, ওরা অলরেডি শুরু করেছে। কেন? ওই যে ডিজেলের গাড়ি বা পেট্রোলের গাড়ি দীর্ঘদিন যায়, এতে করে ওদের ব্যবসাটা ভালো হয় না। আপনি একটা ডিজেল চালিত ইঞ্জিনের গাড়ি বহুদিন মেনটেনেন্স করলে বহুদিন চালাতে পারেন, হেসে খেলে 15 বছর চলে যাবে। তাতে করে ওদের গাড়ি বিক্রি হবে, ব্যবসা ভালো হবে? হবে না। তাহলে ওরা কি করবে? ওরা বলবে না, এটা খারাপ, পরিবেশ দূষণ করছে, তাহলে আমরা কি করব? ব্যাটারি গাড়ি আনবো। তাহলে কি হলো? এইভাবে গাড়িগুলোকে ধ্বংস করা হচ্ছে। কিন্তু
এই গাড়িগুলোকে আস্তে আস্তে দেখবেন ফেজ আউট করে দেবে। মানে কি, আগে বোমা মেলে গাড়িগুলোকে ধ্বংস করতো, বোমা ফেলে আপনি নতুন গাড়ি কিনতেন, এবার বোমা ফেলবে না। ওরা আইন করে বিধি বানিয়ে, আপনার গাড়ি আছে কিন্তু আপনি রাস্তায় গাড়ি বিক্রি বের করতে পারবেন না, মানে কি দাঁড়ালো, নষ্টই হয়ে গেল না। ওইভাবে করবে, তাহলে কি করবে, আপনাকে ওইটা হয়ে গেল বাতিল, আপনার বেরোলেই আপনাকে পুলিশ ধরবে, ওই গাড়ি নিয়ে বেরোনো যাবে না। তাহলে কি করতে হবে, আপনাকে ব্যাটারি গাড়ি কিনতে হবে। ওদের টার্গেট তাই, এখনো অ্যালাউ করছে আস্তে আস্তে, বললাম না ওটা চলবে, মানে এটা 2030-এর মধ্যে সব গাড়ি ইলেকট্রিক ইভি করে দেবে, এটা ওরা পুরোটা পারবে না, কিন্তু চেষ্টা করবে। তো তাহলে কি হবে, আপনি ব্যাটারি গাড়ি কিনলেন, কদিন যাবে, 20 বছর যাবে ব্যাটারি গাড়ি? না না, ও 4-5 বছর পরেই ম্যাক্সিমাম ওরা ওরকমই বলবে। তারপরে কি হবে, আপনি ব্যাটারিটা বদলাতে হবে, আর ব্যাটারি বদলাতে গেলে যা খরচা পড়বে, নতুন গাড়ি হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আগে যেটা আপনি একটা গাড়ি কিনে 15 বছর 20 বছর ব্যবহার করতে পারতেন, সব গাড়ি নয়, যে কোনো ক্ষেত্রেই দেখুন, আগেকার যে অর্ডিনারি ফোনগুলো ছিল বা যে কোনো ক্ষেত্রেই দেখবেন, যেটা আগে দীর্ঘদিন যেত এখন যায় না, এবং সেভাবে ওরা তৈরি করে যাতে করে ওদের চাহিদাটা থাকে, তাই তো, চাহিদাটা থাকে, আপনি কিনতে বাধ্য হন। আমি দুটো উদাহরণ দিলাম মাত্র। তো একই রকম ভাবে এই যে এজেন্ডা 2030-এর মধ্যে কি কি আছে শুনে নিন। সবগুলো পূর্ণ করতে পারবে না, কি কি পূর্ণ করতে পারবে সেটা বলি। আগে বলি কি কি আছে এখনো। প্রথমত, ফসিল ফুয়েলকে বাদ দিয়ে দেওয়া, পুরোটাই সোলার বা ওই যে রিনিউয়েবল এনার্জি, উইন্ড এনার্জি, সোলার পাওয়ার, এগুলোর উপরে নিয়ে আসা, এই যে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর কি, ফ্রোজেন মিট। আমাদের দেশে পথে ঘাটে মুরগি খাসি কেটে যেগুলো বিক্রি হয় সেগুলো নিষিদ্ধ করে কর্পোরেট মিট ধরিয়ে দেওয়া, ফ্রোজেন মিট ধরিয়ে দেওয়া, যেটা আমাদের দেশে এটাই টার্গেট। ল্যাব মিট ইউরোপ আমেরিকায়, ওরা যেহেতু ফ্রোজেন মিটের স্টেজে পৌঁছে গেছে আগে, তাই ওখানে ল্যাব মিটের বাজারটা ভালো হবে। আমাদের এখানেও আসবে, এই সামনের বছরই ল্যাব মিট ঢুকে যাবে, কিন্তু বাজার সেভাবে হবে না, সময় লাগবে। কিন্তু তার জন্য আগে মানুষকে মল থেকে মাংস কেনাটা অভ্যেস করাতে হবে। তো এটা একটা এজেন্ডা আছে। আর কি এজেন্ডা আছে, বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন, অর্থাৎ সরকারি রাষ্ট্রায়ত্ত যা কিছু আছে সব প্রাইভেটের হাতে তুলে দেওয়া, সবকিছু, ডিফেন্স থেকে শুরু করে সবকিছু। শুধু নামকে ওয়াস্তে সিম্বলিক কিছু ডিপার্টমেন্ট, টপ লেভেলের কিছু ডিপার্টমেন্ট যারা লিয়াজও করবে প্রাইভেট কোম্পানির সাথে, পিপিপি মডেলের সাথে, তাদেরকে কিছু সরকারি চাকরি টপ লেভেলে রাখা হবে, সামান্য কিছু হাতে গোনা, তারাও পরিচালিত হবে প্রাইভেট পার্টির দ্বারা, কিন্তু সরকারি স্কেলে তারা মাইনে পাবে। এই ফারাক, তারা দেখতে শুনতে মনে হবে সরকারি, আসলে সরকারি নয়, কিন্তু অন্তত তারা ওই মাইনেটা তো পাবে। কেন তাদেরকে দেওয়া হবে, ওরে বাবা, ওরা তো টপ দালাল, ওদেরকে তো হাতে রাখতে হবে, ওদেরকে দিতে পলিসির রূপায়ণ হবে। ডিএম ডিএম থাকবে না, ডিএম পোস্টটা কি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পোস্টটা কি ভাবছেন কন্ট্রাকচুয়াল হয়ে যাবে? মোটেই না। বোঝাতে পেরেছি, টপ লেভেলের যে পোস্টগুলো, যেগুলো বাস্তবায়িত করে, এজেন্ডাকে বাস্তবায়িত করে, সেগুলো কন্ট্রাকচুয়াল হবে, হবে না। বুঝতে পারছেন, কারণ তাদেরকে হাতে রাখতে হবে, তাদেরকে খাটিয়েও নেবে ওরা। এই যেমন ধরুন টপ লেভেলের, এই যেমন ধরুন আশাকর্মী, স্বাস্থ্যকর্মী তো আশাকর্মী, কন্ট্রাকচুয়াল, দেখবেন কোনো পার্মানেন্ট ব্যাপার নেই, তারা ভ্যাকসিন গুঁজে দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে বেশ, কিন্তু তারই সেই দপ্তরের সিও মেয়ে, যেগুলো যেগুলো অফিসার লেভেলের যেগুলো পোস্ট আছে, হেলথ সেক্রেটারি ধরুন, আইএস, তাই তো। তো সেই এই হেলথ সেক্রেটারি বা ধরুন এই যে টপ লেভেলের যে পোস্টগুলো স্বাস্থ্য বিভাগের আমলা, সেগুলো কি কন্ট্রাকচুয়াল হবে? হবে না।
তাহলে এইরকম বিভিন্ন ডিপার্টমেন্টের একদম টপমোস্ট যে পোস্ট, যে একটা পোস্ট, সেগুলো পার্মানেন্ট স্কেলে থাকবে, কারণ তাদেরকে হাতে রাখতে হবে, কমন ব্যাপার, হাতে রাখতে হবে। বাকিদের ঢেলে ছাঁটাই এবং কন্ট্রাকচুয়াল গিগ ইকোনমি, তাই তো? অর্থাৎ প্রাইভেটাইজেশন একটা এজেন্ডা 2030। আর কি এজেন্ডা? ক্যাশলেস সোসাইটি। এটা আসছি, সবগুলো পূরণ হবে না বলছি না। ক্যাশলেস সোসাইটি অর্থাৎ কাগজের টাকাকে যথাসম্ভব ব্যানিশ করে দেওয়া, সবকিছু অনলাইন ট্রানজাকশন করা, এটা লক্ষ্য। আর কি? ছোট দোকান, ছোট ব্যবসাকে একেবারে তুলে দেওয়া, শুধু মল থাকবে আর অনলাইন থাকবে। আমি এইগুলোই, আরো আছে মোটামুটি ভাবে, লাইভ দীর্ঘ হয়ে যায় এমনিতেই, আমি এইগুলো হাইলাইট হিসেবে রাখলাম আর কি। আর অবশ্যই আরেকটা আছে ইন্স্যুরেন্স, সবাইকে ইন্স্যুরেন্সের উপর নির্ভর করে দেওয়া, এবং ডিজিটাল আইডি তো অবশ্যই, ডিজিটাল আইডি তো চলছে জানেন। অর্থাৎ টোটাল কন্ট্রোলের এজেন্ডা হিসেবে ডিজিটাল আইডি প্রত্যেককে করা, যেটা এসআইআর যে কারণে করা হলো। এবং ভাতা ভাতা বা ইউবিআই, ইউনিভার্সাল বেসিক ইনকাম লাগু করা, চাকরির পরিবর্তে ভাতা, যেটা আমরা ইতিমধ্যেই বেকার ভাতা 5 বছরের জন্য বলছে, ওটা আসলে নয়, ওটা বাড়বে, ওটা এক্সটেন্ড হতেই থাকবে, আমার কথা মিলিয়ে নেবেন, উপায় নেই, ওটা করে তো বাড়াবে, আগামীতে আবার বাড়াবে, লক্ষ্মীর ভান্ডার যেমন বাড়ানো হলো ওটাও বাড়াবে। ওটাই ভবিষ্যৎ, ভাতাই এখন ভবিষ্যৎ, আর কিছু নেই। আর ভ্যাকসিন দিয়ে আর কি। তো এইগুলো এজেন্ডা, সংক্ষিপ্ত বললাম। তার মধ্যে ফসিল ফুয়েল এলিমিনেট করা, অর্থাৎ জিরো কার্বন এমিশন, মানে জনগণের হাত থেকে কেড়ে নেওয়া, বাস্তবে তো হবে না। আপনি গাড়িটা ব্যাটারির কিনছেন, যে চার্জটা দিচ্ছেন যে ইলেকট্রিসিটিতে, সেটা তো কয়লা দিয়েই তৈরি হচ্ছে। এই যে আদানি ঝাড়খণ্ডে গাদ্দাতে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করছে, আর বাংলাদেশকে চড়া দামে বিক্রি করছে, কয়লা তো লাগবেই। মানে সাধারণ মানুষের হাত থেকে ফসিল ফুয়েল পুরো তুলে নেবে। ধরুন আপনি গ্যাসও ব্যবহার করতে, জানো তো, গ্যাসও ব্যবহার করতে পারবেন না আগে। হ্যাঁ, গ্যাস, ডিজেল, পেট্রোল, কয়লা, এই সমস্ত কোনো কিছুই সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না, পুরোটা জিরো কার্বন এমিশনে নিয়ে যাবে। টার্গেট কবে হয়েছে আমাদের দেশে? ওটা 2070। কারণ ওরা জানে 2030-এর মধ্যে এটা করতে পারবে না, সেই পুলিশও নেই, আর মানুষের বিক্ষোভ সামাল দিতে পারবে না, তাই ওরা সময় নিয়েছে ওটা। তাই জিরো কার্বন এমিশনের এজেন্ডা, যে লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু এখন 2070। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নরেন্দ্র মোদী মহাশয় স্বয়ং বলে এসেছেন যে আমাদের দেশের জন্য ওটাই ভালো, 2070, 2030 নয়, সেটা সম্ভব হবে না, মারধর খাওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে তো অনেকেই ভৌ গুজে নিয়ে লোক সংখ্যা তো মোটামুটি যাবে আর কি আগামীতে, এই জন্যই সময়টা বেশি করে। তার মানে কার্বন এমিশনের জায়গাটা, যেটা জনগণের হাত থেকে পুরোটাই নিয়ে নেওয়া, কয়লা, কুকিং গ্যাস, এগুলো 2030-এর মধ্যে সবকিছু পূর্ণ হবে না, কিছুটা হবে, কিন্তু সম্পূর্ণ লাগু করতে ওদের 2070 অব্দি লাগবে, গেল ওটা। তাহলে 2030-এর মধ্যে কি কি করবে ওরা, সেটা আগে দেখে নি। ওটা তো কাছে, 2070-এ আমিও থাকবো না, আপনারাও অনেকে থাকবেন না, তাই তো? তাহলে 2030-এর মধ্যে ওরা যেগুলো করবে, সেটা হলো সরকারি চাকরিকে অবলুপ্ত করা, অলমোস্ট 90% করে ফেলবে। 10% কেন থাকবে? ওই যে বললাম, টপ লেভেলের কিছু চাকরি ওরা রাখবে, পার্মানেন্ট চাকরি। অর্থাৎ 2030-এর মধ্যে বেসরকারীকরণ একেবারে শিওর, মানে এই এজেন্ডা, বেসরকারীকরণ এজেন্ডা, সরকারি ক্ষেত্রের বেসরকারীকরণ, ওটা 100% ওটা করে ফেলবে, ওদের যা টার্গেট আছে। কারণ ওটা করা সহজ, কারণ সরকারি চাকুরিরা শান্ত, ভদ্র, বিনয়ী, তাই তো, ঝামেলায় যায় না,
করা সহজ, ওটা সবচেয়ে সহজ ওটা করা, তাই ওরা 2030-এর মধ্যে ওটা করে ফেলবে। আর কোনটা করে ফেলবে অনেকটাই, যে বিষয়ে আজকের লাইভ পরবর্তী অংশে আছে, কি পরের প্যান্ডেমিক কোনটা, ওই পরের প্যান্ডেমিককে কাজে লাগিয়েই ওরা পথে ঘাটে মাংস বিক্রি করা, খাসি হোক আর পাঁঠাই হোক, মুরগি হোক, সেগুলো 100% না পারলেও শহরাঞ্চলে অন্তত, মেট্রো শহরগুলোতে অন্তত 70 থেকে 80% বন্ধ করে দেবে, করতে পারবে। কোনো কোনো ক্ষেত্রে 100%। দিল্লি এরকম শহরের ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে যেহেতু আমরা আছি, হ্যাঁ, প্রকৃতি অনুসারীরা আছি, পারবে না। আমি তো আমার এলাকায় হতে দেব না, পাশে থাকবো, করে দেখুক। আর আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যেসব পুলিশ কর্মী আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবেন। কর্তা বলছে বলে, অফিসার বলছে বলে আপনারা অন্ধের মতো ধরতে বললে তো বেঁধে নিয়ে আসবেন, এরকম করবেন না। অনুরোধ করব, আপনারা পুলিশ কর্মী কেউ অনেক পদেও আছেন, সেটাও আমি জানি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারাও আছেন, আপনারা স্বেচ্ছায় এসেছেন। অনুরোধ করব, আপনাদের প্রতি আমার, আপনারাও জনগণেরই অংশ। আমি বারবার মনে করি কোনো পার্টিকুলার পেশার প্রতি আমার আলাদা করে আহামরি ভাবও নেই, শ্রদ্ধাও নেই, অশ্রদ্ধাও নেই। প্রতিটি পেশার মধ্যেই শ্রদ্ধা করার মতো মানুষ আছেন বলে আমি মনে করি। তাই আপনাদেরকেও অনুরোধ করব এ বিষয়ে, যদি এরকম, যদি মানে কি আসবেই এরকম পরিস্থিতি, তখন আপনারা সদর্থক ভূমিকা নেবেন, এবং সেই ভূমিকা আমরা জানতে পারবো, আমাদের গ্রুপেই জানতে পারবো বলে আমার বিশ্বাস। তাহলে এটা করা হবে, মানে তাহলে আমরা এই দুটোর উপরে আজকে আলোচনা সীমাবদ্ধ রাখছি। আরো কিছু কিছু ওরা করে ফেলবে 2030-এর মধ্যে, কিন্তু যেহেতু আজকের লাইভের বিষয় মূলত এই দুটি, তাই আমি এই দুটি নিয়ে কনসেন্ট্রেট করছি। তাহলে এই যে টেট, অবসরশ্রী, ওরা অনেক আগে থেকেই গুটিয়ে আনছিল, টেটের উদ্দেশ্যই তাই ছিল। এটা বহু আগে থেকেই ওরা প্ল্যানিং করে। তো সেখানে কি বলা হলো, 2027-এর মার্চের মধ্যে নাকি, এটা তামিলনাড়ুর যে নোটিফিকেশন, বা এদিকে হরিয়ানা থেকেও পাওয়া গেছে, হরিয়ানার যে নোটিফিকেশন, দুটো রাজ্য বের করেই ফেলেছে। আমরা এটা দেখতে পেলাম ওই যে সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর মাসে মাননীয় বিচারক দীপঙ্কর, যেন নাম, টাইটেল যাই হোক, সামনে নামে কি এসে যায়, আসলে তো সবাই প্রতিনিধি। তো তিনি জানালেন যে ওই যে আরটি, রাইট টু এডুকেশনের যে আইন কানুন, সেটা অনুসারে এদিকে এনসিটি তার যে কর্মসূচি, সেই অনুসারে, সেটা অনুসারে 1 থেকে অষ্টম, মানে অষ্টম শ্রেণী পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সমস্ত শিক্ষককে টেটে বসতে হবে। যারা টেট দিয়ে আসেননি, টেটে বসতে হবে। পুরনো শিক্ষক, যাদের 5 বছরের বেশি চাকরি আছে তাদেরকে বসতে হবে, বাকিদের মকুব করা হয়েছে। তো তারা অন্যান্য সুযোগ সুবিধে, চাকরির সঙ্গে ওই প্রমোশন বা বলুন ইনক্রিমেন্ট, এক কথা, এগুলো পাবেন না, এই ধরনের সুবিধে, সেটাই বোঝা যাচ্ছে আর কি। বেশ, কিন্তু বাকিদের, যাদের 5 বছরের বেশি চাকরি আছে, তাদেরকে টেটে পাশ করে আবার ফিরে আসতে হবে। বেশ, এটা বলা হলো। তখনই আমি বলেছিলাম এটা কিন্তু সুপরিকল্পিত, সব রাজ্যেই হবে, সব রাজ্যেই হবে। তখনও বিশ্বাস করেনি অনেকে, ভিডিও করেছিলাম, লিখেও ছিলাম। তারপরে কি হলো,
তারপরে এই যে সংগঠনগুলো তো হাইজ্যাক হয়ে আছে, সংগঠনরা মিলে টিলে বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, সবাই মানে সবাই ওই সুপ্রিম কোর্টে আবেদন জানালো টেট মকুব করার জন্য। কারণ আমরা তো সেই সময় নিযুক্ত হয়েছিলাম, আমাদের সময় তো এসব ছিল না, তাই কেন আমাদেরকে টেট দিতে হবে, বাধ্যতামূলক কেন হবে? বেশ, তো সবাই ভাবলো। আবার অনেকে এরকম রাজনৈতিক সংগঠনের নেতারা বললেন, আশ্বাস দিলেন, চিন্তা করবেন না, প্রধানমন্ত্রী অর্ডিন্যান্স নিয়ে আসবে, অর্ডিন্যান্স নিয়ে এসে তাদেরকে উদ্ধার করবে। ওই যে ওই কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন কি, ধর্মেন্দ্র না কি যেন, তাকেও শিক্ষকেরা কোনো একটা মিটিং এ, মানে ওনার রাজনৈতিক দলেরই মিটিং ছিল আর কি, উনি বলেছেন যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, আমরা সব ঠিক। কি করবেন বলেনি, কিছু একটা হবে বললেন। কি করবেন, টেট দিতে হবে না, বা চাকরি একই রকম ভাবে চাকরি করবেন, তা কিছু বলেননি। উনি কি বললেন, আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, মানে আমরা আমাদের জেতান, ভোট দিয়ে জেতান, কুছ না কুছ হাম কর লেঙ্গে, মানে কুছ না কুছ মানে কি? আমি উত্তর বলবো, খুব ভাগ্য ভালো হলে ভাতা। 1,500 টাকা নয়, একটু বেশি, হয়তো 1010 ভাতা, মানবিকতার কারণে। এটা বহু আগেই আমি সব বলেছি যে সত্যি তো, কি করা যাবে, পরিবার টরিবার তো আছে, 1010 রাখুন, আমরা তাই দেখছি। আর অবসরে তো চাকরিতে চলে গেল, দেখি আপনাদের এককালীন কি দেওয়া যায় সেটা আমরা দেখছি। চলে গেল, হ্যাঁ, বেশিরভাগেরই তো চাকরি চলে যাবে। এই বয়সে এসে টেট পরীক্ষা বা যে কঠিন প্রশ্ন করবে, কজন টিকে থাকবেন এই পরীক্ষায়? আর ওরা তো সেভাবেই পাশ করাবে। ওরা কি সবাইকেই ধরে ধরে যদি রাখতো, তাহলে কি এইসব পরীক্ষার নাটকবাজি করতে হতো? ওদের উদ্দেশ্য তো ছাঁটাই করা। যাই হোক, তো বলাই বাহুল্য হলো না। এত এত রাজ্য মিলে করলো, লোক দেখানো করলো, হ্যাঁ, পশ্চিমবঙ্গ গেল আদালতে, ও কিছু হবে না তখনই বলেছিলাম। তাহলে কি হলো, তামিলনাড়ুর নোটিফিকেশন বেরিয়ে গেল, হরিয়ানার বেরিয়ে গেল, এক এক করে সবারই বাড়বে, আমাদের রাজ্যেও ভোটটা মিটুক। মিটুক। তো সেখানে আবার যদ্দূর জানি তামিলনাড়ুতে না কোথায় আবার নবম দশমকেও নাকি ঢুকিয়ে দিয়েছে, আমি নিশ্চিত নই, যতটা পড়লাম অষ্টম শ্রেণী পর্যন্ত হওয়ার কথা, নবম দশম ঢুকে গেছে নাকি, মুশকিল, সেটা ওই রাজ্যের ব্যাপার। আমাদের রাজ্যে তো অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই আমরা ধরে বসে আছি। যদিও আমি আগের একটি ভিডিওতে বলেছি, এটা আস্তে আস্তে কায়দা কানুন করে, এনসিটি তো বলেই দিয়েছে এটা পুরোটাই, এই টেট ব্যাপারটা একাদশ দ্বাদশেও ওরা লাগু করে দেবে ধাপে ধাপে। কিন্তু এখন কেন করছে না? ওই যে ডিভাইড অ্যান্ড রুলের জন্য, সব টিচার রাস্তায় নামলে একসাথে সমস্যা না, ওই কারণে ওরা ভাববে না আমরা তো বেঁচে গেলাম, আমাদের তো দিতে হচ্ছে না, আমরা কেন ঝামেলায় জড়াবো। আবার যারা 2011 সালে, মানে পরে, ওই মানে সময়ের পরে যারা শিক্ষক হয়েছেন, তারা ভাবছেন আমাদের তো দিতে হবে না, আমরা তো দিয়ে এসছি, আমরা তো বেঁচে গেলাম, আমরা কেন ঝামেলায় জড়াবো। তার মানে কি, অলরেডি তিনখানা ভাগ হয়ে গেছে। এই এই ভাগ তৈরি করার জন্যই ওরা একসঙ্গে লাগু করবে না। তো এবার আমাকে অনেকে প্রশ্ন করছেন যে, অবশ্যই হোয়াটসঅ্যাপে, যে ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটা নয় ধরলাম মেনে মিলেই গেছে, ওই যে সুপ্রিম কোর্ট সবাইকে টেট দিতে হবে, মানে যারা টেট দিয়ে আসেননি তাদেরকে দিতে হবে, বেশ। কিন্তু যারা টেট দিয়ে এসেছে, এই মানে ওই যে সময় 2011 পরে, ওই যে একটা টাইম উল্লেখ আছে, ওই সময় থেকে যারা এসেছে, তাও 2011 সালে টেট নিয়েও নাকি আবার গন্ডগোলের ব্যাপার আছে, কত রকমের, ওই যে নাম্বার টাম্বারের ব্যাপার, কত নম্বরের টেট হয়েছিল, টেটের তো অনেক আবার নাম্বার টাম্বার আছে, টেটের অনেক ক্যাটেগরি আছে, জানেন তো? হ্যাঁ, লাইফ টাইম টেট, হায় রে, লাইফ টাইম টেটটা মনে পড়লেই আমার হাসি পায়। মানে ওটিপির জগতে, মানে ওয়ান টাইম পাসওয়ার্ডের যে জগতে আমরা প্রবেশ করেছি, ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি, সেই জগতে আবার লাইফ টাইম টেট, ভাবুন দেখি। হুম হুম যারা বলে তারা কতটা বুদ্ধিমান, আর যারা বিশ্বাস করে তারা কতটা বোকা। যাই হোক, তো সেই ক্ষেত্রে বলবো, দেখুন, এটা কি জোর দিয়ে বলা যায়? একটুখানি ভাবুন না। ঠিক আছে, যারা আপনারা টেট দিয়ে এসেছেন পরীক্ষায়, মানে এখন যে টেটের কথা ওরা বলছে, আপনারা টেট পাশ করে এসেছেন এবং চাকরি করছেন,
অবশ্যই আপনাদের যুক্তি আছে, তাহলে আপনাদের কেন টেট দিতে হবে? নিশ্চয়ই দিতে হবে না, অবশ্যই। এই কারণে আপনারা আন্দোলনে যোগ দেবেন না। কেন দেবেন? কারণ আপনারা তো টেট পাস করে এসেছেন, ওরা তো নন টেট, ওদের তো শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই। ওরা দেবে টেট, আমাকে আপনারা কেন ওসব নিয়ে ভাববেন? তা এবার যদি বলি, ধরুন আপনারা যে বছরে টেটটা দিয়ে এসেছেন সেটা নিয়ে মামলা হলো, হচ্ছে তো মামলা, তো এখন খুবই হচ্ছে, গামলা গামলা মামলা, পারলে তোরা সামলা। এইবার ধরুন আপনি কোন সালে, ধরুন আপনি 2012 টেট দিয়ে এসছেন, বা আপনি 2014 টেট দিয়ে এসছেন, সে সময় তো কিছু টেট হয়েছিল। এবার দেখা গেল আদালতে যে জানেন বঞ্চিত চাকরি প্রার্থী, ওরাই তো মামলা টামলাতে হেল্প করছে, তাই তো। টেট পাস নাম্বার নাকি পাস করেনি, তারা বললো না আমার তো পাস করার কথা ছিল, আমার এই দেয়নি, আমার সেই করেনি, কত রকমের ব্যাপার আছে। তো এই তারা মামলা টামলা করে দেখলো, প্রমাণ হলো যে কি 2014 টেট বেআইনি, পুরোটাই বাতিল করতে হবে। বিকাশবাবু তো আছেন, উনি একবার হিংস বলেওছেন, এরা তো বলেইছেন। এবার 2014 টেট যদি বাতিল হয়ে যায়, কি কারণে? দুর্নীতি। ওরা তো দুর্নীতি, তো 2016 প্যানেল কেন বাতিল হলো? দুর্নীতি, তো দুর্নীতি, কি মুশকিল? দুর্নীতি। শিক্ষাকে ঢেলে সাজাচ্ছে, তো দুর্নীতি দিয়ে মানুষ ব্যাপারটা ভালো খাবে, তাই না? দেখবেন ওরা একটা করে বানায় আর কি, ওরা একটা করে বানায়, ওরা একটা করে তৈরি করে। এই যেমন ধরুন মিডিয়াকে দিয়ে তৈরি করে, বাস্তব সত্যটা অন্যরকম। দুর্নীতিকে আগে ছিল না। আসলে এখন মানুষকে হাতে রাখতে গেলে, মগজ ধোলাই করতে গেলে একটা সত্য ওরা সামনে নিয়ে আসে, সেই সত্যটাকেই মানুষের সামনে তুলে ধরে মানুষকে বিশ্বাস করায়। মানুষ বিশ্বাস করছে কি, অভিভাবকরা, যে শিক্ষকেরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, বেআইনি দুর্নীতি, তাই এটাকে ছাঁটাই করে ভালো শিক্ষকের ব্যবস্থা হচ্ছে। তো শিক্ষক শ্রেণীরও একটা বড় অংশ তাই ভাবছেন। কিন্তু কিন্তু আগে কি ঘুষ দিয়ে শিক্ষক নিয়োগ হয়নি? কমিটির আমলে হয়েছে, তো কম হলেও হয়েছে, হয়েছে, টাকা তো তখনও ছিল। তখন কি প্যানেল বাতিল করা যেত না? তখন তো এসএসসি ছিলই না। কিন্তু এসএসসি যখনই এলো, কন্ট্রোল করা গেল, টোটাল প্যানেল প্যানেল ধরে ধরে বসানো গেল, তাই তো, কত সুবিধে বলুন তো। যাই হোক, এবার ধরুন 2014 টেটটাই বাতিল করে দিল, তাহলে কি করবেন? তাহলে ওই টেট পাশ করে যারা পরীক্ষায় চাকরি করছেন, তাদেরটাও তো ইনভ্যালিড হয়ে গেল। তাহলে কিচ্ছু বলা যায় না। অর্থাৎ ওই নির্ধারিত সময়ের পরে যারা টেট দিয়ে চাকরি করছেন, তারাও যে খুব নিশ্চিন্তে আমরা বেঁচে গেলাম, আমাদের আর কিছু টেট দিতে হবে না, আমাদের চাকরি থেকে গেল আজীবন, আমরা 60 বছর অবধি চাকরি করতে পারবো, এমনটা ভাববেন না। কারণ ওরা ধাপে ধাপে এগোবে। ইতিমধ্যেই 2014 টেট বাতিল নিয়ে কিন্তু বিকাশবাবু সওয়াল করেছেন। ওই যে পুরো সিস্টেমটাই তো গলদ ছিল না। ওই যেমন 2016 চাল কাকড় আলাদা করা গেল না, এবার যদি ওরা প্রমাণ করতে পারে, ওরা তো করার জন্য রেডি হয়ে আছে। ভোট মিটলে অনেক কিছু দেখতে পাবেন, তখন কি করবেন আপনারা? ওরা তো দেখে নিয়েছে আপনারা কি করতে পারেন। মাননীয় টেবিল চেয়ার ভাঙতে পারে, কিন্তু মাননীয় রাজত্বে যারা থাকেন তারা কিছুই করতে পারে, তারা শুধু ধর্ণা করতে পারেন, ধর্ণা দিতে পারেন, আর একটুখানি ওই কান্নাকাটি করতে পারেন, এই কিছু, আর তো কিছু করতে পারেন না। সেটা ওরা দেখে নিয়েছে। তো তাহলে ওদের সাহসটা বেড়ে গেছে, সাহসটা আপনারা বাড়িয়ে দিয়েছেন শান্তিপূর্ণ আন্দোলন করে। হুম? আর শান্তিপূর্ণ আন্দোলন ওরাই প্রমোট করে, গান্ধীকে ওরাই প্রমোট করেছিল। ওরা যায় আসে না, আপনি আপনি না খেয়ে থাকলেন 7 দিন 15 দিন, কিচ্ছু যায় আসে না। অনেকে অবশ্য না খাওয়ার নাটক করে, মাননীয়াও করেছিলেন নাটক, হ্যাঁ, 26 দিন করেছিলেন। তো শিক্ষক নেতারাও অনেকে এরকম নাকি 40 দিন 42 দিন নাটক করেন আর কি, আমরাও জানি সেটা, ভেতরে ভেতরে সব সেট আপ। তাহলে কি হবে? অর্থাৎ সবার উপরেই কিন্তু খাড়া ঝুলছে, তাই নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে এরপরে কি, প্রথমত গাইডলাইন মেনে টেট সবাইকেই দিতে হবে, কোনো অর্ডিন্যান্স আসবে না। কোনো আশা করবেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্ডিন্যান্স এনে আপনাদের চাকরি বাঁচিয়ে দিল, কোনো আশা করবেন না। যদি না রণংদেহী মূর্তি নিয়ে পথে নামতে পারেন, সে সম্ভাবনা আছে? নেই। আদালত
আদালতে গিয়ে কি করবেন? আদালত নিজেই তো এটা, সুপ্রিম কোর্ট নিজেই এটা বলেছে। তার আপনি কি করবেন এরপরে? কি করবেন? কিছু করার নেই। তাহলে 2027-এর একটা বিজ্ঞপ্তিতে দেখলাম 2027-এর মার্চের মধ্যে টেট পাস না করলে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করা হবে। এটা মনে হয়, হ্যাঁ, হরিয়ানার যে বিজ্ঞপ্তি, ইন সার্ভিস শিক্ষকদের জন্য যে টেট হরিয়ানা যেটা বেরিয়েছে, সেখানে এটা দেখলাম পরিষ্কার করে লেখা আছে যে 2027-এর মার্চের মধ্যে টেট পাস না করলে এই সব শিক্ষকদের, অবশ্যই সরকারি শিক্ষকদের, ঘাট ধরে বের করে দেওয়া। মানে ঘাট ধরে শব্দটা বলেনি, মানে বিনা রকম নোটিশেই, বিনা কোনো রকম কিছু বাক্য ব্যয় করে, কোনো কিছুর দরকার নেই, একেবারে ছাঁটাই। অবসরকালীন সুযোগ সুবিধে কিচ্ছু পাবেন না। আরে ওগুলো বাঁচানোর জন্য তো এত কিছু। বিজ্ঞপ্তিগুলো খেয়াল করুন, এসসি এসটি সব রিজার্ভেশনের ব্যাপার আছে। আমি তামিলনাড়ুটা অন্তত দেখলাম, যেমন রিজার্ভেশনের কোটা টোটা আছে আর কি। তার মানে কি, যারা যেসব ইন সার্ভিস শিক্ষক টেট পরীক্ষায় বসছেন এবার এই নোটিফিকেশনে, তারা ফ্রেশার হিসেবেই বসছেন, মনে রাখুন, আপনি কত বছর চাকরি করছেন না করছেন সেটা এখানে বিবেচ্য নয়। কিন্তু আমার যেটা উপলব্ধি, লিগ চাইবেন না অনুগ্রহ করে, আমার এটা উপলব্ধি, আপনারা, আমার বিজ্ঞপ্তি পড়ে যা মনে হয়েছে, ইন সার্ভিস শিক্ষকদের ফ্রেশার হিসেবেই ট্রিট করা হচ্ছে এবং আপনারা ফ্রেশার হিসেবেই পরীক্ষায় বসছেন। ক্লিয়ার? ঠিক যেমন করে 2016-র প্যানেল যে বাতিল হলো, পরে যে আবার পরীক্ষা হলো, মানে ওটা রি এক্সাম বলবো না কি বলবো কে জানে ভাই, যাই হোক, খিচুড়ি নোটিফিকেশনে যে এসএসসি পরীক্ষা হলো, সেখানে 10 নম্বরের অভিজ্ঞতার ব্যাপার গল্প ছিল, জানেন তো? ওই যে ওটা ওটা ঝামেলা করার জন্য ঢুকিয়েছিল, আমি তখনই বলেছিলাম সেটা। তবু তো ছিল, যদিও ওটা রাখার উদ্দেশ্য কি আমি পরে আসছে, ওই কেস এখনো ঝুলে আছে। আবার বলছে যা কি কাউন্সিলিং হচ্ছে, হবে, নিয়োগ হবে। কিভাবে মানুষকে ওরা মুরগি বানায়। তো তো এই টেটে এখানে সেরকম কোনো ব্যাপার থাকবে না। কিন্তু দেখেছেন, এই যে আপনারা চাকরি বাকরি করেছেন এতদিন, তার অভিজ্ঞতার নাম্বার ওখানে কাউন্ট হবে? ওই টেটে কিছু বলা হয়েছে? আমি তো দেখলাম না। ওটা তো আপনাদের জন্যই টেট, মানে ওয়ার্কিং, মানে শিক্ষকদের জন্যই টেট, তাই তো উল্লেখ আছে। তাহলে সবাই আপনারা ওরকমই, আলাদা করে মানে 10 নম্বরের গল্প সেখানে নেই। কিন্তু আমার পড়ে মনে হয়েছে যে ওটা আপনাকে শূন্য থেকেই শুরু করবে ওরা। যদি আপনি অবশ্য বেঁচে যান, যদি আপনি নিয়োগ পান আর কি, তাহলে আলাদা কথা। যদি আপনি টেটটা ক্লিয়ার করতে পারেন, তাহলে ওকে ফাইন, তাহলে আপনার অবশ্যই বেঁচে গেলেন। আপনার এই চাকরি এতদিন করছেন, সেই সুযোগ সুবিধে বা এগুলো অব্যাহত রাখার একটা যুক্তি আপনি দিতে পারবেন। ওদেরও ব্যাপারটা সহজ হবে না। আপনি বলবেন এই তো আমি পাশ করেছি, তাহলে আমার এই যে এতদিনের অভিজ্ঞতা, স্কেল, এগুলো কি মিথ্যে? আমি তো পাশ করলাম, ওকে ফাইন, সেটা আপনি বলতে পারবেন। কিন্তু যে ফেল করলো টেটে, তার তো সব গেল। সে কি দাবি করতে পারবে যে আমার এতগুলো টাকা, আমার গ্র্যাচুইটি, বা আমার এতগুলো অমুক, আমার এত তমুক, আমার এত পিএফ, আমার তত কি? হ্যাঁ, সরকার বাহাদুর যদি ক্ষমা ঘেন্না করে মানবিকতার জন্য এককালীন কিছু দেন, সেটা আলাদা কথা। কিন্তু লিগালি, টেকনিক্যালি যেভাবে বিজ্ঞপ্তিটা সাজানো হয়েছে, যেভাবে আদালতের রায় এসেছে, তাতে করে কি এই মানবিকতা ছাড়া অন্য কোনো গ্রাউন্ডে এই যারা ফেল করবে, মানে টেটে, মানে করানো হবে ফেল, বহুকে ফেল করানো হবে, করানো হবে,
সেই ক্ষেত্রে কি তারা দাবি করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, সরকার যদি মনে করে যে না এতদিন চাকরি করেছেন, পরিবার আছে, ঠিক আছে, 1,3,000 টাকা দিলাম, 1,4,000 টাকা দিলাম, দিয়ে বিদায় দিলাম, আলাদা কথা, বেশ, সেটা কিন্তু লিগালি তারা ডিমান্ড করতে পারবেন না, ক্লিয়ার, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি হবে? মিলিয়ে নিন। আমি তখনই বলেছিলাম 2020-তেই এই সরকারি ক্ষেত্রে ওই এডেড যে স্কুলগুলো আছে, ডাইরেক্টলি সরকারি স্কুল কটা আছে, এই সব মিলিয়ে অন্তত 1,00,000 শিক্ষককে বসানো হবে, ছাঁটাই হবে। সেই সময় বলেছিলাম, লোকে হাসে, তখন হেসে উড়িয়ে দিয়েছিল। সংখ্যাটা আমি রাজ্যের ক্ষেত্রে বলেছিলাম সেই সময়, তবে ধাপে ধাপে হবে। তো তার মধ্যে তো কত হাজার হয়েই গেছে, জানেন নিশ্চয়ই। তো আর গোটা দেশে কয়েক লক্ষ শিক্ষক ছাঁটাই হবে অন্তত পক্ষে। সমগ্র দেশে দেখতে গেলে সরকারি ক্ষেত্রে অন্তত সব মিলিয়ে 1,10,000-এর কাছাকাছি শিক্ষক ছাঁটাই হবে। এবং এই টেটকে সামনে রেখে। আচ্ছা, কতদিনের মধ্যে? সময় লাগবে। আমার পর্যবেক্ষণ 2027 সালেই সবার, ধরুন টেট আমাদের রাজ্যের কথাও বলছি, ঠিক আছে, লক্ষ্যমাত্রা দিয়েছে, তার মানে এই নয় সমস্ত রাজ্যেই 2027-এর মার্চ অব্দি হবে, নট লাইক দ্যাট। একটু এদিক ওদিক হতে পারে, মাস এদিক ওদিক হতে পারে, বছর এদিক ওদিক হতে পারে, আইন কানুনের টানা পড়ে আছে, কিছু আছে, সেই আছে, রাজ্য সরকারের কিছুটা ভূমিকা, তারাও তো চাইবে বিক্ষোভ টিক্ষোভ সামাল দিতে। তো সব মিলিয়ে ধরুন 2027টা ছেড়ে দিন, 2027-এর মধ্যে পুরো এই কর্মসূচি লাগু করতে পারবে না, একটা সংখ্যক পারবে, আমি সমগ্র দেশের কথা বলছি, সমস্ত রাজ্যে পারবে না। আমাদের রাজ্যেও 2027-এর মধ্যে সবাইকে, যাদের টার্গেট আছে ছাঁটাই করার এই টেটের নাম করে, সেটাও পারবে না, সময় লাগে। তবে 2028 খুব বেশি হলে, আর যদি সংগ্রাম লড়াই টড়াই দিতে পারেন, প্রতিবাদ, মানে একটু ওই ধনাদন্না নয়, একটু মোটামুটি প্রতিবাদ, আমি একদম আবার নেতাজির মতো প্রতিবাদও বলছি না, সেটা কেউ পারবেন না আমি জানি, মানে একটু উপরের দিকে, একটু 3rd ডিগ্রি প্রতিবাদ বলছি না, 2nd ডিগ্রিতে উঠতে পারেন। 1st ডিগ্রি যদি প্রতিবাদ করতে পারেন, 1st ডিগ্রি লেভেলে থাকলে 2028-এর মধ্যে সব সাপ। আর যদি শাসককে 3rd ডিগ্রি দিতে পারেন ঐক্যবদ্ধভাবে, সেটা তো সম্ভব না, তাহলে চাকরি থেকে যাবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু সেটা পারবেন না, 3rd ডিগ্রি মানে বোঝেন তো, পারবেন না। তাহলে কি বড়জোর কি পারবেন? 2nd ডিগ্রি পারবেন। দেয়ালে পিঠ থেকে গেল, আপনারা হয়তো মনে করলেন যে না, আমরা অন্তত 10,000 মানুষ, আমরা মাননীয়ার হোম মতো করে টেবিল চেয়ার, তাহলে 29 খুব বেশি হলে। তারপরে কিন্তু খুব কম স্থায়ী সরকারি শিক্ষক কর্মচারী থাকবেন আমাদের দেশে, আমাদের রাজ্যে। কিছু থাকবেন, আমি বললাম কিছু তো থাকবেই। আর তাহলে কি বাকি? হ্যাঁ, কন্ট্রাকচুয়াল শিক্ষক অনেকেই এই, হ্যাঁ, বাকি যাদেরকে ছাঁটাই করা হবে তাদের কি হবে আসছে, এক এক করে আসছে। তাহলে আমি বললাম একটা সময় দিয়ে দিলাম। 3rd ডিগ্রি প্রতিবাদ করতে পারলে পারবেন না কেউ, 2nd ডিগ্রি করলে 2029, 1st ডিগ্রি করলে 2028-এর মধ্যেই 5 তারিখ গোটাতে হবে। আচ্ছা, এবার যাদের মধ্যে এখনো সন্দেহ আছে, প্রশ্ন যাচ্ছে যাদের মধ্যে যে না এটা সত্যি তো শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধির জন্য, মানে যোগ্যতা আছে কিনা স্কুলে পড়ানোর জন্য,
এটাই দেখার জন্য এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়, ছাঁটাই ফাঁটাই উদ্দেশ্য নয়। আপনি মিথ্যে কথা বলেন, আপনি ভয় দেখান, আপনি অমুক, আপনি তমুক, আপনি সব জানতা গামছাওয়ালা, ইত্যাদি ইত্যাদি। এটা আসলে যোগ্যতাকে বুঝে নেওয়ার জন্য করা হচ্ছে। বেশ ভালো কথা, মেনে নিলাম। এবার পাল্টা কিছু বলি। যারা এইসব শিক্ষকেরা যারা এতদিন ধরে পড়িয়ে আসছেন, তাদের কোনো ফিডব্যাক সিস্টেম নেওয়া আছে? এখন তো আছে। স্কুলে স্কুলে গিয়ে এইসব শিক্ষক কেমন পড়ান, মানে ছাত্রদের কাছ থেকে শোনা যেত না? ওই মাল্টিপল মানে এমসিকিউ টাইপের প্রশ্ন করে সেখানে আপনি কি দাগ দিলেন আর কি করলেন, কি গোল গোল করলেন, আর এই গোল 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 করে আপনার ভাগ্যটা কি গোল হয়ে যাবে, না মানে গোল দিয়ে দেবেন আর কি, ওরা গোল দেবে না আপনি গোল দেবেন, সেইটা ঠিক হয়ে গেল। তাহলে আপনি যে 10 বছর পড়ালেন, কেউ 15 বছর পড়ালেন, যাই হোক, বা ওরকম অনেক সময় যারা পড়িয়েছেন, আরো বেশি সময়ও পড়িয়েছেন অনেকে, তো তারা স্কুলে, তাদের যে স্কুলে, সেই স্কুলে পড়ুয়াদের সঙ্গে একটুখানি ফিডব্যাক নিলেই বা আশপাশ থেকে ফিডব্যাক নিলেই তো জানা যায় উনি কেমন পড়ান। জানা যায় না? তাই তো নাম্বার ওয়ান। তারা করছে না কেন? ওই ভিত্তিতেই তো শিক্ষককে রাখতে পারে, ওটা তো প্র্যাকটিক্যাল ফিল্ড। একজন সৈন্যের, একজন সোলজারের পরীক্ষা কিসে হয়? হুম, কিসে হয়? রণক্ষেত্রে। আপনি কত বড় সৈনিক, আপনার পরীক্ষা কিসে হবে? পরীক্ষাতে। এনডিএ আপনি পরীক্ষা দিচ্ছেন, ন্যাশনাল ডিফেন্স, নেভাল ডিফেন্স একাডেমিতে পরীক্ষা দিচ্ছেন, বা সিডিএস পরীক্ষা দিচ্ছেন, আর পরীক্ষাতে গোল 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 করছেন। কি লিখছেন? ভারত কত নম্বর ডিফেন্স শক্তিতে, কত নম্বর, ইসরায়েল কত নম্বরে, আমেরিকা কত নম্বরে, সোভিয়েত ইউনিয়ন কত নম্বরে, এগুলো আপনি ঠিকঠাক ঠিকঠাক করে লিখে দিয়ে চলে এলেন। সামরিক শক্তিতে 1 নম্বর এখন আমেরিকা, চীন ঘেসে গেছে কাছাকাছি, 3 নম্বরে এখন সোভিয়েত ইউনিয়ন, মানে এসব লিখে টিকে এলেন, তাতেই আপনি সৈনিক হয়ে গেলেন? না, আপনি যুদ্ধক্ষেত্রে কেমন যুদ্ধ করছেন সেটাই সৈনিক। তো ওটাই তো হয় আসলে। ওরাও তাই, দেখুন স্কিল দেখে নিচ্ছে, কিন্তু প্রাইভেট সেক্টরে সব জায়গাতেই স্কিল। তাহলে এই ক্ষেত্রে আপনার স্কিলটা দেখা হচ্ছে না কেন? আপনি স্কুলে কেমন পড়াচ্ছেন এত বছরে, ছাত্রছাত্রী কি বলছে সেটা না দেখে আপনি গোল গোল করছেন, কি সব করে, ওটা দিয়ে আপনার শিক্ষকতা প্রমাণ হয়ে গেল? হুম, এখনো বুঝতে পারলেন না ওটা আসলে বাদ দেওয়ার ধান্দা? ফিডব্যাক কোথায়? হ্যাঁ, ফিডব্যাক কোথায়? বেসরকারি মালিকও তো, তারা যতই এক্সপ্লয়েট করুক, শোষণ করুক, তারাও কিন্তু কর্মচারী ছাঁটাই করার সময় তার এফিসিয়েন্সি লেভেল দেখে নেয়, তার পারফরমেন্স রিপোর্ট দেখে নেয়, তারপরে সিদ্ধান্ত নেয় যে ছাঁটাই করা ঠিক হবে না রেখে দিলে কোম্পানির লাভ হবে। তো এক্ষেত্রে সেটাও তো হচ্ছে না, গোল 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 করে দিলেন আর আপনি প্রমাণ হয়ে গেল আপনি ভালো শিক্ষক। এত বছর তাহলে আপনার এক্সপিরিয়েন্সের দাম কোথায়? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনাদের সত্যি রাখার ইচ্ছে থাকতো যে না, শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ঢেলে সাজাবো, শিক্ষক এতদিন চাকরি করছেন, ঠিক আছে, ওদের কিছু ট্রেনিং দেওয়া যাক, তাহলে জাতীয় শিক্ষানীতিতে যা যা দরকার, যেসব স্কিল দরকার, সেটা এআই হোক, কোডিং হোক, অমুক হোক, তমুক হোক, যেটা দরকার সেগুলোর উপর একটা কারিকুলাম তৈরি করে, একটা মডিউল তৈরি করে, সেইভাবে এইসব শিক্ষক যারা টেট দিয়ে আসেননি তাদেরকে একটা ওয়ার্কশপ করা যেতে পারত, জেলায় জেলায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে তারা ফুললি ইকুইপড হয়ে ছাত্রছাত্রীদেরকে আগামীতে জাতীয় শিক্ষানীতির উপযোগী করে তুলতে পারেন। সেটা কি হলো? হলো না। কেন হলো না? অথচ হওয়া উচিত ছিল এই দুটোর একটা বা দুটোই, যদি শিক্ষকদের রাখার ইচ্ছে ছিল থাকতো। তো রাখার ইচ্ছে নেই তো এদের, তাই ওরা কি করবে? আপনাকে একটা প্রশ্নপত্র ধরিয়ে দেবে, কঠোর প্রশ্নপত্র, কোশ্চেন কেমন হবে দেখতে পাবেন, এটা আলাদা টেট, এটা
ইন সার্ভিস শিক্ষকদের জন্য টেট। অনেকে বলছেন সবাইকে পাশ করাবে, দেখিস দেখিস এই যেমন 2016-তে সবাইকে পাশ করিয়েছে নাকি, বেশিরভাগই যারা যোগ্য তাদেরকে পাশ করিয়েছে, ওই লোভে সবাই বসে আছে। আরে পাশ করিয়েছে, নিয়োগটা কি হয়েছে? এখনো বহু দূর জল। তাহলে গেল, অর্থাৎ ধরে রাখুন ইন সার্ভিস যে শিক্ষকদের টেট হবে সে রাজ্যেই হোক না কেন, পাশ করাবে হয়তো বড়জোর 10%। ওদের টার্গেট আছে, সেটা এক্সাক্ট কত টার্গেট বলতে পারবো না, তবে আমার যেটা এরকমই ধারণা, কিছুকে পাশ করাতেই হবে, কারণ ওরা দেখাবে অন্তত যে না এই যে, নাহলে তো যদি সবাইকে বাদ দিয়ে দেয় তাহলে তো বলবে তাহলে তো তোমরা ভাই বাদ দেওয়ার জন্য এটা করেছো, এত এত শিক্ষকের মধ্যে যোগ্য কাউকে পেলে না, এটা হয়। তাহলে ওরা কি করবে? ওরা বুদ্ধি করবে, করে বলবে এই দেখুন কত বেনজল ঢুকেছিল, দেখুন দেখি, ভাগ্যিস আমরা এই টেটটা নিলাম, এত অযোগ্য শিক্ষক ঢুকেছিল, মাত্র 10% পাশ করলো। এইবার যারা বেকার যুবক যুবতী বলবে হ্যাঁ তাই তো, আমরা বারবার বলেছি, আমরা টেট পাস করে বসে আছি, আমাদের নিয়োগ নেই, আর এরা অযোগ্য সব শিক্ষক, এত টাকা সরকারের নষ্ট হলো। সরকার বলবে হ্যাঁ হ্যাঁ আমরা তো বুঝেছি, এবার তোমাদের নিব, একটু ধৈর্য ধরো। তাই তাহলে ভাগ্য ভালো হলে 20% পাস করাবে, আর নইলে 10% বা তারও কম। বাকিরা কি করবেন? বাকিদের ছাঁটাই, সিম্পলি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আর যদি সরকার বাহাদুর একটু মহানুভবন হন তাহলে একটা ভাতা ধরিয়ে দেবেন, ওই যে ভাতা চালু হয়ে গেছে, তখন তো আপনি বেকারের মধ্যেই চলে গেলেন না। বয়স 40 বছর পেরিয়ে গেছি যাবে অনেকেরই, বেশিরভাগেরই, তাতে কি, স্পেশাল একখানা আইন আনবেন, স্পেশাল বিল এনে এই কর্মহীন শিক্ষকদের জন্য 1005-এর ভাতা, 1010-এর ভাতা ধরিয়ে দেবেন। ভাবুন কত কোটি টাকার মাইনে বেঁচে গেল, কারণ বেসরকারি হাতে দেওয়া হবে না শিক্ষা ব্যবস্থাকে। আমি বারবার বলেছি, প্রমোটারের হাতে বাড়ি জমি তুলে দেওয়ার আগে কি করতে হয়, ভাড়াটিয়া উচ্ছেদ করতে হয়। প্রমোটার ভাড়াটিয়া উচ্ছেদের দায়িত্ব নেবে না, সরকারকেই ভাড়াটিয়া মানে সরকারি কর্মচারীকে উচ্ছেদ করতে হবে। এক্ষেত্রে শিক্ষক উচ্ছেদ করে স্কুল খালি করে দিতে হবে, তারপরে মার্জার হবে, পিপিপি মডেল সব রেডি হয়ে আছে, তারপরে বেসরকারি মালিক চুক্তিভিত্তিক শিক্ষক রাখবে। এমনও হতে পারে এই যে যারা বাদ চলে যাবে টেট পরীক্ষায়, তাদের কাউকে কোনো একটা অংশকে প্রস্তাব দেওয়া হবে ওই মার্কস দেখে, যে আপনারা তো ফেল করেছেন ঠিক আছে, কিন্তু চুক্তিভিত্তিক মানে কন্ট্রাকচুয়াল চাকরি আমাদের হতে পারে, আপনার অভিজ্ঞতা যেহেতু আছে আমরা অফার দিচ্ছি, মাইনে 1010 দিতে পারবো, বা যেমন আর কি, আপনারা থাকতে পারেন। তাহলে কি দাঁড়ালো? টেট ফেল করা শিক্ষক শিক্ষিকাদের জন্য এই অপশনগুলো থাকলো, হয় ভাতা, নয় কন্ট্রাকচুয়াল চাকরি। মহানুভবতা থাকলে এককালীন সুযোগ সুবিধে, ওই ওই যে কিছু এতদিন চাকরি করেছেন, আহারে কি করা যাবে, রাখুন, লাখ দুয়েক রাখুন, লাখ তিনেক রাখুন, সেটা হতে পারে, যেটা মহানুভবতা, না দিলেও কিছু করার নেই। ক্লিয়ার? এই হলো বাস্তব চিত্র। কারণ ওরা পার্মানেন্ট শিক্ষক রাখবে না, ফেজ আউট করে দেবে। আর যারা থেকে গেলেন, ধরুন 10% পাস করালো, তাই তো, তার মানে কি 90%-এর পার্মানেন্ট, যে এত এত গ্র্যাচুইটি থেকে শুরু করে এত এত টাকা মাইনে বেঁচে গেল, কয়েকশো কোটি, আর গোটা দেশ ধরলে 1000 কোটি বেঁচে গেল, হাজার কোটি বেঁচে যাবে, তাই তো। তার মানে বেসরকারি মালিককে সেটা গুনতে হবে না, যখন বেসরকারি হাতে সব চলে যাবে, ভেতরে ভেতরে তো চুক্তি হয়েই যাচ্ছে, গুনতে হবে না, তখন তার পরিবর্তে ওরা কন্ট্রাকচুয়াল শিক্ষককে দিয়ে চালাবে, সিভিক টিচার, তাই তো। আর বাকি যারা টিকে যাবেন এই ঝড় থেকে, 10% ধরুন, তাদেরকে ওরা পরবর্তীকালে অন্য কোনো যোজনা এনে, অন্য কোনো সিস্টেম এনে তাদেরকেও কন্ট্রাকচুয়াল করে দেবে, অথবা তারা যদি কোনো রকম করে তাদের চাকরির মেয়াদটা পূর্ণ করতে পারে,
মানে করতে দেওয়া হয় দয়া করে আর কি। ভেতরে ভেতরে কলকাঠি নেড়ে যদি শাসক শ্রেণীর ঘনিষ্ঠ কোনো শিক্ষক টিক্ষকও থাকেন, আছেন তো নেতা ফেতা আছেন, তাদের স্ত্রী আছে, তাদের কলকাঠি নেড়ে যদি এই টেটে উদ্ধার করিয়ে দেওয়া যায়, তো তারা যখন পূর্ণ মেয়াদের চাকরি করার সুযোগ পেতে পারেন ওই কয়েক শতাংশ, তখন তাদের অবসর নেওয়ার পরে ওই পার্মানেন্ট ভ্যাকেন্সি গুলো একেবারে বিলুপ্ত করে দেওয়া হবে। এই ব্যাপারগুলো, সম্ভাবনাগুলো রয়েছে। ঠিক আছে, এবারে আসছি, তাহলে টাইম লাইন বলে দিলাম। তাই এর মধ্যে কোনো শিক্ষক আপনি যে সালেরই হোক, অন্তত আর 2-1 বছর 2-3 বছর না দেখে বড় লোন নেবেন না, বড় সড়ো লোন নেবেন না। ছোটখাটো নিতে পারেন, বা বড় লোন থাকলে একটু শোধ করার চেষ্টা করুন। এখানে মানবিকতার গল্প নেই, এটা যুদ্ধ চলছে, বোমা গুলি যেমন যুদ্ধে যখন পড়ে তখন মানবিকতা থাকে না। এক্ষেত্রেও দেখলেন 2000 কত অশিক্ষক কর্মচারী, শিক্ষাকর্মী, তাদের অবস্থা কি, মাইনে টাইনে বন্ধ হয়ে বসে আছে, কয়েক মাস বছর ঘুরে গেল, কোথায় কোথায় মানবিকতা? তারা কি খাচ্ছেন, কিভাবে বেঁচে আছেন, কেউ খোঁজ নিচ্ছে? হুম, মানবিকতার গল্প ছাড়ুন, ওসব নেই, ওসব চলে গেছে। তাই মানসিক প্রস্তুতি রাখুন, সবাই আপনারা বিপদে আছেন, কেউ আগে বা কেউ পরে। তবে আবার অনুরোধ করব, চাকরি চলে যাওয়ার পরে কেউ আত্মহত্যা করবেন না। লড়াই করতে হবে, বেঁচে থাকতে হবে, অন্য পথ সন্ধান করতে হবে, বিকল্প কিছু ভাবতে হবে, কমে জীবন যাপন করতে হবে। আত্মহত্যা যদি একান্তই করতে চান, তাহলে অধমের সঙ্গে যোগাযোগ করবেন, আত্মবলিদানের পথ বাতলে দেব। সেটা অনেক মহৎ না, আত্মহত্যার চাইতে আত্মবলিদান অনেক মহৎ কাজ, সমাজের জন্য, মানুষের জন্য করা যায় না। ওটা আত্মহত্যা তো মানুষ স্বার্থপর, বেশি ক্ষেত্রেই স্বার্থপরতার কারণে আত্মহত্যা করে, ওটা করবেন না। এবারে গেছি নিয়োগ। কাউন্সেলিং নাকি হচ্ছে, এরকম আবার খবর টবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি সহজ করে বলি আপনাদের, আচ্ছা বলুন তো, 10 নম্বরের কেসটা কি মিটে গেছে? আপনারা দেখেননি, এই যে যখন ফাইনাল রেজাল্ট বেরোলো, সেখানে পরিষ্কার বলা ছিল যে এই নিয়োগটা সাবজেক্ট টু কি, ওই অভিজ্ঞতা 10 নম্বরের কেস আছে, ওটা তো রয়েছেই, সরি আরো একটা আছে ওবিসির কেস, ওবিসি মামলা, সেটাও ঝুলে আছে। ওই যে জানেন নিশ্চয়ই কোন সার্টিফিকেট ভ্যালিড, কোন সার্টিফিকেট ভ্যালিড নয়। তাহলে এক্ষেত্রে অন্তত 2খানা মামলা ঝুলে আছে, ওবিসি মামলা, আবার এদিকে 10 নম্বরের অভিজ্ঞতার মামলা যেটা ঝুলে আছে। তাহলে তার উপরে ভিত্তি করে নিয়োগ কি করে হবে? আর যদি হয়ও, সেই নিয়োগ কি জন্য হবে? বিয়োগ করার জন্য হবে, ভেরি সিম্পল, বিয়োগ করার জন্য হবে। আর নিয়োগ করেও যে বিয়োগ করা যায়, সেটা 2016 সালের প্যানেল দেখলেই আপনারা বুঝতে পারছেন। ওদেরও এক সময় নিয়োগ হয়েছিল, এখন বিয়োগ হলো। তাই আপনাদেরও নিয়োগ হলে, ধরলাম হয়ে গেল, ধরলাম এখনো বহু দূরে চল, তারপরে 6 মাস পরে বিয়োগ করতে কি সমস্যা? তাহলে কি সুবিধে বলুন দেখি? এই যে অগাস্ট পর্যন্ত আপনাদের অ্যালাউ করেছে, তো অ্যালাউ করেছে, এটা তো অ্যালাউ করা, এটা তো আপনার তো চাকরি চলে গেছে, আপনারা মেনে নিয়েছেন, যদিও কোনো টার্মিনেশন লেটার পাননি, এই তো প্যানেলের সুবিধে, মেনে নিয়েছেন। এবার 2000 অগাস্ট, এবার অগাস্টের পরে যদি আবার রিনিউ করতে হয়, তাহলে আবার সেই ডিসেম্বর অবধি করতে হবে, তাই তো? এরকম একটা কিছু ব্যাপার থাকবে। এখন ওরা দেখবে কোনটা ওদের কাছে লাভজনক, কোনটা সুবিধে ওদের কাছে, কি করা যায়। যেহেতু এই যে যাদের অগাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে বলা হয়েছে, তাদের সিংহভাগই এই চাকরি পেয়েছেন, 11, 12, 9, 10-এর তো কোনো খবর নেই এখন, এই চাকরিটা পেয়েছেন, মানে এই যে পরে যে পরীক্ষা হলো, ফ্রেশ সিলেকশন বলবো না খিচুড়ি, যাই হোক, তো তারাই এখানে আছেন অগাস্ট পর্যন্ত, একটা মানে কি বলবো, 98% বলা যেতে পারে। তাহলে তাদের যখন যদি এদের নিয়োগ করা হয়, তাহলে অগাস্ট অবধি চালানোর আর কোনো দরকার নেই, ওটা তাহলে বাদ, তাহলে দুটো একসঙ্গে চলতে পারে না। অর্থাৎ এই নিয়োগ হয়ে গেলে অগাস্ট পর্যন্ত চালানোর কোনো দরকার নেই।
অথচ এখানে অগাস্ট পর্যন্ত চালানোর কথা বলা হয়েছে, তাই তো? তাহলে আমরা ধরেই নিতে পারি যে এটা অগাস্ট পর্যন্ত চলবে। নিয়োগ প্রক্রিয়া অগাস্টের আগেও যদি হয় তাহলে কি রকম হবে? একজন কি দুজনে দুটো মাইনে পাবে? মানে এইটা মেয়াদ চলছে অগাস্ট পর্যন্ত, এই সুপ্রিম কোর্ট অনুযায়ী তিনি একটা এখনো তার চাকরি আছে, মানে যেহেতু আবার উনি আবার ওখানেও পেলেন, তাহলে স্বাভাবিকভাবে ওটা হয়ে গেলে এটা চলে যাবে, বাতিল হয়ে যাবে, অগাস্ট পর্যন্ত আর টানবে না। এবার আপনারা ক্যালকুলেশন করতে থাকুন কোনটা লাভজনক হবে। মানে আপনি যদি মালিক হন, ধরুন আপনি হচ্ছেন জায়নিস্ট প্রভু, ব্যক্তি মালিক, আপনি চালাচ্ছেন, এবার আপনারা ক্যালকুলেট করে আমাকে বলুন দেখি কোনটা ওদের পক্ষে ভালো হবে। এই 2016 যেটাকে যোগ্য বলে যাদেরকে এক্সটেন্ড করা হচ্ছে, সেটাকে এক্সটেন্ড করতে থাকা ওদের পক্ষে ভালো হবে, না ফ্রেশ নিয়োগ যেটা সেটা করা ভালো হবে? ওই যে কিন্তু ওই দুটো ভুলবেন না, কিন্তু ওই যে আবার মামলা ঝুলে আছে দুখানা, ওটাও মাথায় রেখে উত্তর দেবেন কোনটা ভালো হবে। আমি এটা উত্তরটা দিলাম না, আপনাদের বুদ্ধিমত্তার উপরে ছেড়ে দিলাম। বেশ, এটা গেল নতুন নিয়োগের গল্প, হোক আগে। হুম হুম। এবারে শেষ অংশে আসি। এটা আমাদের গ্রুপের, বিশেষ করে যারা আমরা এই প্যান্ডেমিকের নিয়ে চিন্তা ভাবনা করছি, গ্রামে গঞ্জে প্রচারে যাচ্ছি, তাদের জন্যই এটা মূলত। যারা ভ্যাকসিন ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবছেন, আগামীতে ব্যাপক রকম জোর চাপ দেওয়া হবে, আমি জানি ভালো করেই, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, ঠিক আছে, কিন্তু এই যে করোনার মতো প্যান্ডেমিক এরকম বড় আকারের কি হবে না? প্রথমত এইরকম বড় আকারে গোটা বিশ্ব জুড়ে আর কোনো প্যান্ডেমিক হবে না, নিশ্চিন্ত থাকুন। অন্তত আমেরিকা ইউরোপের মানুষ তো, মানে আমরা আমাদের সংখ্যা বাড়েনি সেরকম, কিন্তু ওখানে তো মানুষ মানে ইতিমধ্যে পে দিয়ে দেবে আর কি, অলরেডি অনেকেই ওখানে ব্যাপক সমস্যায় আছেন, হবে না। তাহলে বিশ্ব জুড়ে প্যান্ডেমিক আর হবে না, মানে অন্তত আমাদের জীবদ্দশায় ওই রকম করোনার মতো আর ওরা করতে পারবে না, অন্তত যতক্ষণ পর্যন্ত ইউরোপ আমেরিকার মানুষ জাগ্রত আছে। অলৌকিক কারণে ওরা যদি আবার আমাদের মতো গিনিপিগ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্য কথা, তাহলে গোটা বিশ্ব তো আমেরিকা ইউরোপকে বাদ দিয়ে নয়, তাহলে হবে না। আচ্ছা, তাহলে কি হবে মূলত? এবারে প্যান্ডেমিক হবে মূলত চীনকে, মানে চীনের নজরদারিতে। আমেরিকা বেরিয়ে গেছে WHO থেকে, হু থেকে বেরিয়ে গেছে। এখন হুকে কে কাঁপাচ্ছে? হু কাদের পকেটে? বিল গেটস এখন সবচেয়ে বড় ডোনেট, ফান্ডিং করছে বিল গেটস সবচেয়ে বেশি, এবং চীন, চায়না, এই একটা দেশ চায়না এবং একটা বিলিয়নিয়ার জায়নিস্ট শক্তির দুটোই প্রতিনিধি, একটা রাষ্ট্র একটা ব্যক্তি, মানে বিল গেটস ফাউন্ডেশন, এরা এখন হুকে চালাচ্ছে এবং হুকে ফান্ডিং করছে, ঠিক আছে। সেপি, বিল গেটসেরই প্রতিষ্ঠান সেপি, তো সেইখান থেকে সেন্টার অফ এপিডেমিক, যাই হোক, তো প্রিভেনশন, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান বিল গেটস গড়েছেন ভ্যাকসিন প্রমোট করার জন্য, মহানুভবতাকে দেখানোর জন্য, আমাদের মুরগি বানানোর জন্য। তাহলে এবারে যে প্যান্ডেমিক হবে সেটা গোটা বিশ্ব জুড়ে হবে না, হবে মূলত বাংলাদেশ, মানে এশিয়াকে কেন্দ্র করে, এবং সেটাও ওই একেবারে মারাত্মকভাবে পুরো কার্পেট লকডাউন করে দিল গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ, সেরকমও নয়। এটা হবে অঞ্চল বেসিসে, অ্যাকর্ডিং টু নেসেসিটি। কিরকম? প্রথমত বলে দিই, আমার বিশ্বাস, আমার উপলব্ধি অনুযায়ী পরবর্তী প্যান্ডেমিক দুটো ভাইরাসের ওপর ওদের নজর আছে। একটা হলো বার্ড ফ্লু ভাইরাস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1, আর একটা হলো নিপা ভাইরাস, এটা বাদুর থেকে হয়, বাদুর নাকি ছড়ায়, খেজুরের রস ইত্যাদি ইত্যাদি থেকে নাকি ছড়ায়। তো এর মধ্যে আমি বার্ড ফ্লুকে বাদ রাখবো, সরিয়ে রাখবো,
কেন? এই কারণেই যে বার্ড ফ্লু গোটা বিশ্বে, আমেরিকা, ইউরোপেও দেখা গেছে, গোটা বিশ্বে দেখা গেছে বার্ড ফ্লু। তো সেক্ষেত্রে যারা দালাল সায়েন্টিস্ট, দালাল গবেষক আছে, তো তাদের পক্ষে একটা সমস্যা হবে। প্রশ্ন তো কেউ না কেউ করবে। এখন আমেরিকা, ইউরোপে অনেক বিজ্ঞানী, সজাগ বিজ্ঞানী আছেন। সেক্ষেত্রে যদি শুধু বলে ভারতে বার্ড ফ্লু, শুধু বাংলাদেশে বার্ড ফ্লু, ইউরোপে হচ্ছে না, আমেরিকায় হচ্ছে না, অথচ ওখানেও হয়েছে আগে, তখন প্রশ্ন উঠবে। তাই বার্ড ফ্লু ব্যাপারটা এখন সামনে প্যান্ডেমিক হিসেবে বার্ড ফ্লু বড় আকারে সম্ভাবনা কম। হ্যাঁ, হতে থাকবে এখানে সেখানে, মুরগি নিধন টিধন করবে, ঠিক আছে, কিন্তু প্যান্ডেমিক ফর্মে ওরা, আমার মনে হয়, যেটা আমার পর্যবেক্ষণ, নিপাকে ওরা সামনে আনছে। এবং নিপাকে কেন্দ্র করে ভ্যাকসিন তৈরির একটা বড় কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিল গেটস মহাশয় স্বয়ং উদ্যোগ নিয়েছেন। আর এবারে যে প্যান্ডেমিক, সেটা বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান, মূলত এশিয়াকে কেন্দ্র করে হবে। আর তাই নিপাটাই বেস্ট। কারণ কি, নিপা ভাইরাস এখনো পর্যন্ত কেবলমাত্র মালয়েশিয়ায় আউটব্রেক হয়েছে 1998-99 সালে, শুয়োরের মধ্যে পাওয়া গেছিল। বাংলাদেশে বেশ কয়েকবার এখনো হতে থাকছে নিপা। আর ভারতে তো কেরালা থেকে শুরু করে আমাদের নদিয়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহু জায়গায়, ঝাড়খণ্ড, এই যে আমাদের বালাসত, এ তো হতেই থাকছে। তাহলে নিপা ওদের পরবর্তী প্যান্ডেমিকের একটা ডিজিজ এক্স ক্যাটাগরি আর কি, যেটা বহু আগেই বলেছেন, এবার ভিন্ন ভিডিও আছে, জানি না এখন এই চ্যানেলে আছে কিনা। মানে ডিজিজ এক্স মানে যেটা, এক্স মানে আননোন ফ্যাক্টর, যেটা পরবর্তী প্যান্ডেমিকের ক্যান্ডিডেট। তো আমার কাছে মনে হচ্ছে ডিজিজ এক্স হচ্ছে নিপা। কারণ কি, প্রথমত ওদের ইউরোপ আমেরিকায় দরকার পড়বে না, কারণ ওখানে নিপা ভাইরাস ছড়ায়নি, এখনো কোনো হিস্ট্রি নেই। ওদের টার্গেট মূলত এশিয়া, ডিপপুলেশন এবং ভ্যাকসিনের বাজার এখনো ভারতবর্ষ, বাংলাদেশ। এখানে প্রতিবাদ আমেরিকা, ইউরোপের মতো নয়। এখানে মানুষ সরকারকে ভয় পায়, পুলিশকে ভয় পায়, রাষ্ট্রকে ভয় পায়, ডাক্তারের কথা শোনে, রাজনৈতিক দলের কথা শোনে, ধর্মগুরু, সদ্গুরু, বদগুরুর কথা শোনে। বাজারটা এখনো আছে বলে ওরা বিশ্বাস করছে। তো এখানে ভ্যাকসিন প্রমোট করা যাবে। তাই এখানে ইতিমধ্যেই প্রায় 100 মিলিয়নের কাছাকাছি ইনভেস্টমেন্ট বিল গেটস করে ফেলেছেন নিপা ভ্যাকসিনের পেছনে। এবং কয়েক লক্ষ ডোজ এমার্জেন্সি বেসিসে তো রেডি করা হচ্ছে, যে ওই যে এমার্জেন্সি ইউজের জন্য, যেমন করোনাকে ব্যবহার করা হয়েছিল, জানেন তো, ওটা আসলে এমার্জেন্সি ইউজ ছিল। ওরা বলছে উপায় নেই, এখন সময় টময় নেই, আমাদের তাড়াহুড়ো করে এত এত প্রাণ বাঁচাতে হবে, তাই দালাল হুকে দিয়ে, হ্যাঁ, ওরা এমার্জেন্সি ইউজ বলে একখানা ক্লজ তৈরি করে। কি, এখন আর অত আমাদের সময় নেই, হিউম্যান ট্রায়াল, অমুক ট্রায়াল, তমুক ট্রায়াল, এত সময় নেই আমাদের। আমরা তাই এটা ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে, এমার্জেন্সি ইউজ হিসেবে রাখছি, জানেন তো, ওটা ট্রায়াল ভ্যাকসিন ছিল, এমার্জেন্সি ইউজ। হ্যাঁ, তো তার জন্য নিপা ভ্যাকসিনকে ওরা রেডি করে ফেলছে লক্ষ লক্ষ। তো সেখান থেকে কি আমার পর্যবেক্ষণ এটাই, যে নিপা ওদের কাছে আইডিয়াল ক্যান্ডিডেট। এই কারণে নিপা দিয়ে এক ঢিলে বহু পাখি করা যাবে। প্রথমত ভ্যাকসিনের তো, আর নিপা 70% নাকি ডেথ রেট, 70% মানুষ বাঁচে না। একটা রীতিমধ্যেই ভদ্রলোক শ্রেণীকে দিক করুন, দেখুন আপনি কোনো শিক্ষক গ্রুপে পোস্ট করুন, দেখবেন তারা বিশ্বাস করে নিপা ভয়ঙ্কর। আমি জানি, মানে এরা ভ্যাকসিন নেবেই। 70% ডেথ রেট মানে নট এ ম্যাটার অফ জোক, বাপ রে বাপ, 70%, 80% ডেথ রেট। মরবে তো অন্য রোগে নাম দেবে নিপা, বা মেরে দেবে। করোনার সময় যেমন ট্রিটমেন্ট প্রোটোকলে যে কজন গেছেন সব ট্রিটমেন্ট প্রোটোকলে গেছেন, করোনায় কেউ মরেনি। তাহলে কি দাঁড়াবে, ডেথ রেট বেশি, 70-80%। তা আবার নার্সদের হয়, স্বাস্থ্যকর্মীদের হয়, বাপ রে কি ভয়ঙ্কর রোগ।
প্লাস এটা মানুষ থেকে মানুষে ছড়ায়, জন্তু জানোয়ার থেকে মানুষে ছড়ায়। এতে কি সুবিধা? যেমন বাদুড় থেকে, মালয়েশিয়ায় কি হলো, শুয়োর থেকে ছড়িয়েছিল মানুষের মধ্যে, বাদুড় থেকে ছড়ায়। বাদুড় থেকে কি ডেটস, ওই খেজুরের রস বা ওই যে খাওয়া ফল, এসবের মাধ্যমে মানুষের ছড়ায়, তাই তো। এবং জন্তু জানোয়ারের মধ্যে ছড়ায়, ওরা দেখিয়ে দেবে ছড়াচ্ছে। তাহলে কি হবে? জন্তু জানোয়ারের মধ্যে ছড়ায় মানে ওরা বলে দিয়েছে ঘোড়ার মধ্যে ছড়াতে পারে, ছাগল, গরুটা এখনো লেখেনি, তবে হ্যাঁ করলে পেমেন্ট গরুটাও ছড়িয়ে দেবে, কারণ গরু হলে তো আবার গরুর মাংসটাকে খাওয়ানো আটকানো বন্ধ করা ওদের কাছে মুশকিল একটু। তবে গরুকে ওরা পরে অ্যাড করবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ঘোড়াটাকে অ্যাড করেছে, শুয়োরকে অ্যাড করেছে, ছাগল অ্যাড করেছে, খাসি। আর প্রশ্ন করুন গরু কি হতে পারে নিপা? বলে হ্যাঁ হতে পারে, সেটাও হ্যাঁই বলছে, তবে হয়নি এখনো, হতে পারে। কিন্তু ঘোড়ার হয়ে গেছে নিপা, ছাগলের হয়ে গেছে নিপা, শুয়োরের হয়ে গেছে নিপা, এগুলো প্রমাণিত হয়ে গেছে। গরুরটা এখনো হয়নি, তবে হতে পারে বলেছে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এই ভাইরাসকে, ভাইরাসের ভয় দেখিয়ে খেজুরের রস কজন খায় ওটা ব্যাপার নয়, আসলে পাওয়াই যায় না, গ্রামে গঞ্জে লোকই পান না, তাই তো। ওটা তো সূত্রপাত। আসল ব্যাপার কি, ছাগলেরও হচ্ছে, ছাগলের মাংস খাবে না। তারপরে মানুষ কিরকম নেয় দেখবে ওরা, ছাগল যাই হোক মাংসেরও হচ্ছে, মুরগিরও হতে কোনো সমস্যা নেই, কারণ ওখান থেকেই ছড়াচ্ছে, হ্যান্ডেল করতে গিয়ে আপনি পারলেন না, সবারই হয়ে যাবে। তাহলে কি হবে? গ্রামে গঞ্জে কি হয়, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস কেটে বিক্রি হয় তো, বা রাস্তাঘাটে হয়, তাতে করে সংক্রমণের সম্ভাবনা বাড়ে, স্যানিটাইজেশন হয় না। তাহলে কি করতে হবে? নিপা ভাইরাস থেকে বাঁচতে গেলে কর্পোরেট মল থেকে ফ্রোজেন মিট, স্যানিটাইজ মিট কিনুন। সেটা বিফ হতে পারে, পর্ক হতে পারে, মাটন হতে পারে, চিকেন হতে পারে, এই সমস্ত কিছু ফ্রোজেন মিট সংগ্রহ করুন, স্যানিটাইজড, এবং সেটা ওই যে FSSAI আছে না, আমাদের ফুড সার্টিফিকেট দেয়, হ্যাঁ দেখবেন সব জায়গায় লাগিয়ে দিচ্ছে আজকাল, ওরা অনুমোদিত, ফুড সিকিউরিটি অনুমোদিত, সেটা খান। এবং কি করা হবে, এই নিপা ভাইরাসের কারণে এই দোকানপাট বিভিন্ন এলাকাকে, যাকে বলা হয় লোকাল লকডাউন করা হবে। লোকাল লকডাউন, কার্পেট লকডাউন পুরো দেশ একসঙ্গে নিপার জন্য বন্ধ করলো তা নয়। দেখা গেল কি বারাসত জেলাটা, সাব ডিভিশনটা বন্ধ করে দিল, বা অমুক জেলা বন্ধ করে দিল, কি নিপা পাওয়া গেছে, এগুলো হবে। তৈরি থাকুন, প্যানিকবাজি এসব চলবে। এবং সেই এলাকাতে যখন লকডাউন হবে, লোকাল লকডাউন, রিজনাল লকডাউন, তখন সেই এলাকার ওই মানে মাংস বিক্রেতা থেকে শুরু করে সেগুলো জন্তু জানোয়ারকে হত্যা করা, দেখবে ওইসব পিপি কিট পরে এই লাগিয়ে সেই লাগিয়ে লোকজন, স্বাস্থ্যকর্মী দেখবেন কত নাটক, এই যে শুয়োর মারা হচ্ছে, এই যে ছাগল মারা হচ্ছে, এই যে মুখকে ধরা হলো, মুখকে যখন মানে আইসোলেশনে রাখা হয়েছে, এরকম সব কি মাংস বিক্রি করতো, মাংস বিক্রেতার নিপা ধরা পড়েছে, হ্যাঁ তো এই এলাকায় এতজনের নিপা ধরা পড়েছে, আমরা বন্ধ করে দিচ্ছি, এইগুলো চলতে থাকবে। অর্থাৎ এই ভাইরাসটার মধ্যে অনেক দিক আছে, অর্থাৎ ভ্যাকসিন ব্যবসা আছে, লকডাউন করার সুযোগ আছে, যেহেতু ছড়ায়, ট্রান্সমিশন হয়, জুনোটিক রোগ, ডিজিজ বলে, জন্তু জানোয়ার থেকে মানুষের হয়, জুনোটিক। তাহলে যেটা ওরা চাইছে, ফুড কন্ট্রোলের সুযোগ আছে, অর্থাৎ জন্তু জানোয়ার প্রাকৃতিক পন্থায় হত্যা না করে আপনাকে বাধ্য করতে পারে অনলাইন থেকে স্যানিটাইজ মিট কিনতে, বা কর্পোরেট মিটের যে ব্যবসাটা রয়েছে, যেটা চাইছে টোটাল কন্ট্রোল আর কি, বিলিয়নিয়াররাই শুধু সব ব্যবসা করবে, সাধারণ মানুষ, সংযুক্তি, বুচার মানে কষাই, এরা থাকবে না, এটাকেও ধ্বংস করার সুযোগ আছে, অর্থাৎ ফুড কন্ট্রোল। তা এই কারণেই আমার যেটা মনে হচ্ছে যে আগামীতে, প্লাস এটা বাংলাদেশ দেখবেন মাংসাশী দেশ আমাদের, খেয়াল করে দেখুন কেরালা থেকে শুরু করে মালয়েশিয়া, পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে ঝাড়খণ্ড, যেখানে যেখানে এই নিপা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে, দেখা গেছে সিঙ্গাপুর,
যে সবই জায়গা, কিন্তু সব সেখানে 90% মানুষের কাছাকাছি মাংসাশী মানুষ। খুব ইন্টারেস্টিং, আমি এটাও স্টাডি করেছি। নিরামিষাশী অঞ্চলে নিপা দেখা যাচ্ছে না সেরকম, খেয়াল করুন। বারাসাত, ইসলাম ধর্মী মানুষ সেখানে বেশি থাকেন, তাই তো। যেখানে যেখানে হয়েছে, মালয়েশিয়াও দেখা গেছে, খোঁজ নিয়ে দেখুন, সেখানে 90% বেশি বা 98% সেখানে মাংসাশী মানুষ, নন ভেজ। অর্থাৎ নন ভেজ এলাকাগুলোতে ওরা এই নিপা ছড়াবে, মানে মিডিয়াকে দিয়ে ছড়াবে, অবশ্যই মিডিয়া ভাইরাস হবে, বাস্তবে কোনো কিছু নেই। এটা বহু করে এটা নিয়ে আমি স্টাডিও করেছি, লিখেওছি, এটা নিয়ে ফেসবুকেও লিখেছি এবং জার্নালের রিপোর্টও রেখেছি। তো এটাকে করে ওরা এই কাজগুলো করবে। তাই এটা আমার উপলব্ধি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আজ আর এগোবো না, এখানে শেষ করব। তার আগে বলবো, নিপা ভ্যাকসিন এখনো দূরে, 28 ধরে রাখুন, তার আগে নয়। তার আগে ডেঙ্গু আমাদের মোকাবিলা করতে হবে, মানে ডেঙ্গু মোকাবিলা নয়, ডেঙ্গুর মোকাবিলা করার জন্য প্রচুর লোক আছে। ডেঙ্গু ভ্যাকসিনের মোকাবিলা, যারা নিতে চাইবেন না তাদের পাশে থাকা, তাদেরকে সজাগ করা। করোনার সময় যেটা হয়েছে সেটা আমরা করতে পারিনি, কারণ লকডাউন ছিল। আমি এককভাবে গাড়ি ঘোড়া ছাড়া যতটা পেয়েছি মানুষকে অ্যালার্ট করেছি। কিন্তু এখন তো আমাদের কাছে সুযোগ আছে, আর্টিকেল 21 অনুসারে আমরা গ্রামে গঞ্জে যেখানে পারবো আমাদের সহযোদ্ধাদের নিয়ে এই বার্তাটা পৌঁছে দেব যে বাধ্য কেউ করতে পারবে না, এটা বাধ্যতামূলক নয়। কেউ জোর করলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অধমের সঙ্গে যোগাযোগ করুন, ইচ্ছে হলে নেবেন, নইলে নেবেন না। এই গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে রক্ষার জন্যই আমরা দল বেঁধেছি। আগামীতে সংগঠন করার ইচ্ছে আছে। আসুন আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যাই। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে তো গণতন্ত্রের কথা বলি না। কোন শিল্পী, লেখক, সাহিত্যিক যারা গণতন্ত্রের জন্য সোচ্চার, গণতন্ত্র রক্ষায় সোচ্চার, নারী অধিকার রক্ষার জন্য সোচ্চার, মানবাধিকার রক্ষার জন্য সোচ্চার, তারা তো একবারও বলেন না যে এটাও তো গণতান্ত্রিক অধিকার, আমি কোন চিকিৎসা নেব, কোন ভ্যাকসিন নেব না নেব, এটা সংবিধানে বলা আছে, আর্টিকেল 21। তার জন্য কেন কোন বুদ্ধিজীবী, কোন লেখক, কোন সংগঠন, কোন রাজনৈতিক দল, কোন অধিকার কর্মী গর্জে ওঠেন না? ওঠেন না, এটাই বাস্তব। কারণ সবই ফান্ডেড, সবটাই ওরা কন্ট্রোল করে। আমরা ফান্ডেড নই, তাই আমরা প্রতিবাদ করি, আমৃত্যু প্রতিবাদ করব। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।